মধ্যরাতে উত্তপ্ত নিউ মার্কেট এলাকা, ঢাবি ও ঢাকা কলেজ শিক্ষার্থীদের ধাওয়া পাল্টা ধাওয়া, আহত কয়েকজন, ছত্রভঙ্গ করল পুলিশ। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে। আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। 1 বছর ধরে আমিরাতের কারাগারে বন্দী 25 জুলাই যোদ্ধা, বিভিন্ন দফতরে ধর্ণা দিয়ে হতাশ স্বজনরা। ফেরাতে কাজ করছে সরকার, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার বিরুদ্ধে বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। পূর্বাঞ্চলে প্লট মামলায় চার্জশিট দিলেও বাকি ফাইল আটকে চিঠি চালাচালিতে, তদন্তে ধীর গতিতে আলামত নষ্টের শঙ্কা। দামের সঙ্গে স্বর্ণের দোকানে বেড়েছে ডাকাতিও। মৌচাক ও যাত্রাবাড়িতে প্রায় 650 ভরি স্বর্ণালংকার লুট। উদ্বিগ্ন ব্যবসায়ীরা, মার্কেট সংশ্লিষ্টরা জড়িত আছে কিনা তদন্তে পুলিশ। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা এটা আমরা পাই। যাচাই করেন বেরিতে মানুষের কাছে কষ্ট করে খাই। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। নিষেধাজ্ঞার সপ্তাহ পেরোলেও বরিশালের জেলেদের কপালে জোটেনি চাল। অনাহারে অর্ধাহারে কাটছে দিন, বাধ্য হয়ে জাল ফেলছেন নদীতে। শিগগিরই সহায়তা পৌঁছে দেওয়ার আশ্বাস। ভোরের সময় সঙ্গে আছি আমি তুষার আহমেদ ইমন। মধ্যরাতে উত্তপ্ত নিউ মার্কেট এলাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানোকে কেন্দ্র করে ঢাকা কলেজে শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। ইটপাটকেল নিক্ষেপ করে দুপক্ষ। সাংবাদিক সহ আহত হয়েছেন কয়েকজন। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ছত্রভঙ্গ করে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ায় রণক্ষেত্র নিউ মার্কেট এলাকা। সোমবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হল ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাধে সংঘর্ষ। দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাবির শাহনেওয়াজ হলের সামনে ভ্রাম্যমাণ দোকান বসানো নিয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষের সূত্রপাত। তারা সবার দোকানপাট ঠেইলা সরায়া তারা এই গাড়িটা মাঝখানে বসাইছে। ঢাকা কলেজের পোলাপান 3-4 জন আইসা ওনারা এটা বসায় চলে গেছে। পরে আমরা আবার আইসা এটা সরায়া এখানে যার যার দোকান যেভাবে ছিল সেইভাবে করছি। তো তখন আবার তারা আবার আসছে, আইসা তারা আবার বললো যে আমাদের গাড়ি সরাইছে কে, আমাদের দোকান এখানে না থাকলে কারো দোকান এখানে থাকবে না। এরকম করে আর কি কথা কাটাকাটি হয়ে এক পর্যায়ে দ্বন্দ্ব বিদ্বন্দ্ব লেগে গেছে আর কি। আমাদের ইয়াতে হোস্টেলে আক্রমণ করছে, শাহনেওয়াজ হোস্টেলে। এই খবর পাওয়ার পরে পরে আমরাও হল থেকে বেরিয়ে আসছি। ঢাকা কলেজের পোলাপান অ্যাটাক হচ্ছে আমার যে শাহনাথর হলে পোলাপানের ভিতরে যারা ছিলেন সাংবাদিক কয়েকজন ওরা দেখছে, আমার হলে পোলাপান ভিতরেই ছিল। আমার হলের পোলাপানি শুরুতে মার খেয়েছে। অহরহ অগণিত ইট পাথর এবং কাঁচ মারা হয়েছে এবং 1:30টার দিক থেকে ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে। খবর পেয়ে ডাকসুর ভিপি সাদিক কায়েম ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে বুঝিয়ে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। দুপক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। ফুটে দোকান বসানোকে কেন্দ্র করে আসলে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে। ঢাকা কলেজ এবং ঢাকা ভার্সিটির স্টুডেন্টদের মাঝে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের পুলিশের পক্ষ থেকে পর্যাপ্ত সংখ্যক অতিরিক্ত ফোর্স মোতায়েন করা হয়েছিল। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছ থেকে তাদের বক্তব্য পেয়েছি। পরবর্তীতে ঢাকা কলেজের শিক্ষার্থীদের কি বক্তব্য তা জানতে আমরা ঢাকা কলেজের সামনে, এই মুহূর্তে আমরা ঢাকা কলেজের হোস্টেলের সামনে এসেছি, কিন্তু তাদের কাউকে আমরা এখনো পর্যন্ত পাইনি। আমরা চেষ্টা করছি তাদের কারো না কারো বক্তব্য নেওয়ার, যে আসলে কি ঘটেছিল, তাদের অভিযোগটা ঠিক কি ছিল। এই যে বিষয়টা কি হয়েছে এইসব নিয়ে কেউ কথা বলবেন না। খবর সংগ্রহের সময় এখন টেলিভিশনের সাংবাদিক ফরহাদ আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। 3 দাবিতে আজ থেকে লাগাতার কর্মবিরতির ডাক দিয়েছেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শিক্ষকদের দাবির প্রতি একাত্মতা জানান এনসিপি নেতারাও। আন্দোলনে পুলিশের হামলার ঘটনার নিন্দা জানান তারা। এর আগে প্রেস ক্লাব এলাকায় আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
কিছু বুঝে ওঠার আগেই শিক্ষকদের দিকবিদিক ছোটাছুটি। দীর্ঘদিনের দাবি আদায়ে রোববার সকালে এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে জড়ো হলে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। দফায় দফায় চলে ধাওয়া পাল্টা ধাওয়া, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করতে দেখা যায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে। এখানে অবস্থান নিয়ে আস্তে আস্তে আমাদের শিক্ষকরা শহীদ মিনারে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল। ঠিক এই মুহূর্তে অতর্কিতভাবে পুলিশ আমাদের উপরে জলকামান ব্যবহার করে আক্রমণ করেছে। উস্কানি ছাড়া পুলিশ আমাদের উপরে আক্রমণ করেছে। আগে সাউন্ড গ্রেনেড মেরেছে, হ্যান্ড গ্রেনেড মেরেছে, তারপর জলকামান। এর আগে সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নিতে শুরু করেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা। চাকরি জাতীয়করণের দাবিতে শুরু করেন বিক্ষোভ। আন্দোলনকারীদের শহীদ মিনারে গিয়ে অবস্থান নেয়ার অনুরোধ জানায় পুলিশ। এর পরপরই প্রেস ক্লাব এলাকায় ছড়িয়ে পড়ে উত্তেজনা। ন্যায্য অধিকারের কথা বললেই সরকার আমাদের উপরে তেড়ে আসে এবং আমাদেরকে নাজেহাল করার চেষ্টা করে। আমাদেরকে 20% বাসা ভাড়া দিয়ে দিক, 1500 টাকা মেডিকেল দিয়ে দিক, আমরা সুন্দর করে বাসায় চলে যাবো। ওনাদের নেতৃত্বে কিন্তু ম্যাক্সিমামই চলে গেছে। আপনারা দেখেছেন যে কিছু অংশ তারা এখানে আবার রয়ে গেল। আমরা ওখানে দিয়ে আসার পরে তাদের সাথে কথা বললাম, কি ব্যাপার আপনাদের যে লোকজন এখনো এখানে রয়ে গেল। তখন ওরা বলে যে এটা আমাদের সাথে না, তাহলে এরা হয়তো অন্য উদ্দেশ্য নিয়ে এখানে আসছে। পরে এমপিওভুক্ত শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হন। বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 20% ভাতা সহ 3 দাবিতে লাগাতার কর্মবিরতির ডাক দেন। আগামীকালকে থেকে সারা বাংলাদেশের 30,000 এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত লাগাতার কর্মবিরতি করবে। শিক্ষকদের সমর্থন জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে যান এনসিপির নেতারাও। শান্তিপূর্ণ আন্দোলনে হামলার ঘটনায় শিক্ষকদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান তাদের। মানুষের বিপক্ষে এসে দাঁড়িয়েছে, শিক্ষার বিপক্ষে এসে দাঁড়িয়েছে। এই রাস্তার মধ্যে শিক্ষকদেরকে যেভাবে পিটানো হয়েছে, এটা কোনো সভ্য রাষ্ট্রীয় চরিত্র হতে পারে না। অনীতি বিলম্বে এই হীন কাজের জন্য তাদেরকে ক্ষমা চাইতে হবে। এদিকে এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলনে সংহতি জানিয়েছে গণ অধিকার পরিষদও। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব খাদ্য ফোরামের বৈঠকে যোগ দিতে ইতালির রাজধানী রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। রোববার স্থানীয় সময় বিকেল 5টায় সরকার প্রধান ও তার সফর সঙ্গীদের বহনকারী ফ্লাইট রোমের ফিউমিসিনো বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টাকে স্বাগত জানান ইতালিতে বাংলাদেশের রাষ্ট্রদূত এটিএম রকিবুল হক। ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সঙ্গেও বৈঠক করবেন ডক্টর ইউনূস। নির্বাচন বিলম্বিত করার লক্ষ্যেই পিআর নিয়ে কিছু দল আন্দোলন করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। চাপিয়ে দেওয়া কোনো কিছু জনগণ মেনে নেবে না বলেও জানান তিনি। বলেন, সংস্কার ইস্যুতে যেসব বিষয়ে ঐকমত্য হয়েছে তা নিয়ে 17 অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর করবে দলগুলো। যেসব বিষয়ে ঐক্য হয়নি সেগুলো আগামী নির্বাচনে ইশতেহার আকারে দলগুলো জনগণের ম্যান্ডেট নিতে পারে বলে মনে করেন বিএনপি মহাসচিব। প্রক্রিয়ার মধ্যে দীর্ঘ 7 মাস 3 দফা বৈঠক, 30টির বেশি রাজনৈতিক দলের সঙ্গে আলাপ আলোচনা, কখনো একমত কখনো দ্বিমত। এরপরও সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে আগামী 17 অক্টোবর স্বাক্ষর হতে যাচ্ছে বহুল আলোচিত জুলাই সনদ। রাজনীতিবিদদের পাশাপাশি দেশের মানুষের দৃষ্টি এখন সেদিকেই। রোববার ডিআরিতে এক স্মরণ সভায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবের বেশিরভাগই বিএনপির দেয়া রাষ্ট্র মেরামতের 31 দফায় আগে থেকেই আছে। তিনি বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে সনদ স্বাক্ষর হলেও যেসব বিষয়ে একমত হয়নি সে প্রস্তাবগুলো আগামী নির্বাচনে জনগণের সিদ্ধান্তের জন্য ছেড়ে দিতে হবে। সংস্কারকে নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা দীর্ঘদিন ধরে হয়েছে, কারণ এর আলোচনা চলছে। আগামী 17 তারিখে এই সনদের স্বাক্ষর করবেন যেগুলো বিষয়ে একমত হয়েছেন সেই বিষয়গুলো নিয়ে। আর যে বিষয়গুলো একমত হওয়া যায়নি সেগুলো নিয়ে রাজনৈতিক দলগুলো জনগণের সামনে তারা নির্বাচনের সময় ম্যানিফেস্টো আকারে যাবেন। সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবির সমালোচনা করেন মির্জা ফখরুল। কয়েকটি দল নির্বাচন বিলম্বিত করতেই এই আন্দোলন করছে বলেও অভিযোগ করেন তিনি। পিআর পদ্ধতি, কয়েকটি রাজনৈতিক দল সেই পদ্ধতি কথা বলছে এবং তারা আন্দোলন করছে। এর লক্ষ্য একটাই, সেই লক্ষ্যটি হচ্ছে যে নির্বাচনকে বিলম্বিত করা। পিআর পদ্ধতি এই দেশের মানুষ গ্রহণ করবে না।
চাপিয়ে দেওয়া কোনো কিছু এই দেশের মানুষ গ্রহণ করবে না। দেশ নিয়ে অনেক ষড়যন্ত্র চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, যে কোনো চক্রান্ত মোকাবেলায় প্রস্তুত আছে দেশের মানুষ। অর্থেই দেশপ্রেমে বিশ্বাস করে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি এবং পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে ঢাকা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে জামায়াত ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস সহ 7টি দল। সরকারের কেউ কেউ একটি দলের প্রতি অনুগত অভিযোগ করে নেতারা বলেন, কোনো রাজনৈতিক দলের চাপ জনগণ মানবে না। জুলাই জাতীয় সনদের ভিত্তিতে নির্বাচন, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু সহ বিভিন্ন দাবিতে আন্দোলনে জামাতে ইসলামী, খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন সহ কয়েকটি দল। রোববার 5 দফা দাবিতে ঢাকার জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয় দলগুলো। স্মারকলিপি প্রদান শেষে ঢাকা দক্ষিণের জামায়াতের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে, কোনো রাজনৈতিক দলের চাপ দেশের জনগণ মানবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদ ঘোষণাপত্রের আলোকেই পিআর পদ্ধতির মাধ্যমে জাতীয় নির্বাচন সম্পন্ন করতে হবে। এর বাইরে অন্য কোনো চিন্তা লাভ হবে না। গণভোটের মাধ্যমে জুলাই সনদের সাংবিধানিক বৈধতা চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ। সরকার যে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছেন, এই নির্বাচনের পূর্বেই জুলাই সনদের আদেশ জারি করতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে। দাবি আদায়ে 2 দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ খেলাফত মজলিস। 14 অক্টোবর মানববন্ধন বিভাগীয় সদরে এবং ঢাকায় হবে পল্টন মোড়ে। 15 অক্টোবর মানববন্ধন হবে সকল জেলা সদরে। ঢাকা সহ সারা দেশে একযোগে 5 দফা দাবি আদায়ের স্মারকলিপি দিয়েছে দলগুলো। নাইম হাসান, সময় সংবাদ, ঢাকা। রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার। এছাড়া শাপলা প্রতীক তালিকায় যোগ করা যায় কিনা এ বিষয়ে নির্বাচন কমিশন এখনও সিদ্ধান্ত নেয়নি বলেও জানান। চট্টগ্রাম বিভাগের সব জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে কথা বলেন সিইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যারা সম্পৃক্ত থাকবেন সেই সব প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার সকালে নগরীর সার্কিট হাউসে চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য, নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন তিনি। আগামী নির্বাচন করার জন্য কি কি চ্যালেঞ্জ আসতে পারে, কিভাবে মোকাবেলা করা যাবে এই বিষয় নিয়ে আলোচনা হয়। এছাড়া নিরাপত্তা, মব ভায়োলেন্স, সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার কিভাবে রোধ করা যায় তা আলোচনায় উঠে আসে। মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনে ইন্টারনেট বন্ধ করার বিষয়ে পক্ষপাতী নয় কমিশন, রাতের অন্ধকারে নয়, পরিচ্ছন্ন নির্বাচন চান বলেও জানান তিনি। আমরা ইন্টারনেট বন্ধ করার পক্ষপাতী না, তাহলে তো আমি চাই যে ইনফরমেশন ফ্লোটা চালু থাকুক। আমরা একটা ট্রান্সপারেন্ট, স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই, লুকানো কোনো নির্বাচন দিতে চাই না, রাতের অন্ধকারে ভোট আমরা চাই না। অপব্যবহার রোধে যে কোনো তথ্য ফ্যাক্ট চেকিং না করে প্রচার না করার জন্য সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। নির্বাচন ঘিরে যে কোনো বিশৃঙ্খলা কঠোর হাতে অন্তর্বর্তী সরকার দমন করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রোববার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে কথা জানান তিনি। 2014, 2018 এবং 2024 সালের জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনকারীদের আগামী নির্বাচনে রাখা হবে না বলেও জানান তিনি। জাতীয় নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা সুশৃঙ্খল রাখতে এখন থেকেই শুরু হয়েছে সরকারের নানা পর্যায়ের কার্যক্রম। সকল বেতের প্রশিক্ষণ সম্পন্ন হবে বলে রোববার সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা এবং সার্বিক আইন শৃঙ্খলা রক্ষার বিষয়ে আলোচনা হয়। ঝুঁকিপূর্ণ ভোট কেন্দ্রে সিসিটিভি স্থাপন, 1.5 লাখ পুলিশ সদস্যের জানুয়ারির মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করা, 5.5 লাখ আনসার বিডিপি নিয়োগ এবং 80,000 সশস্ত্র বাহিনী দায়িত্ব পালন করবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়। নির্বাচন কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি যেন না ঘটে সেই জন্য আইন শৃঙ্খলা বাহিনীর টহল ও গোয়েন্দা নজরদারি
জোরদার করা। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্বাচন ঘিরে যারা বিশৃঙ্খলা তৈরি করবে তাদেরকে ছাড় দেওয়া হবে না। সুষ্ঠু ভোট প্রক্রিয়া নিশ্চিত করার জন্য যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টিকারী ব্যক্তি বা গ্রুপকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা। বলেন, গত 3টি জাতীয় নির্বাচনে যেসব কর্মকর্তা দায়িত্ব পালন করেছেন তাদেরকে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব প্রদান থেকে বিরত রাখা হবে। 2014, 18 এবং 24 সালে জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনকারী ব্যক্তিদের আসন্ন নির্বাচন যথাসম্ভব তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে রোববার যোগ দিয়ে সিনিয়র সচিব মোহাম্মদ এহসানুল হক সাংবাদিকদের বলেন, 2014 ও 2018 সালের মতো আগামী নির্বাচন নিরপেক্ষতা হারাবে না। আমাদের যারা মাঠ প্রশাসন আছে, আমার বিশ্বাস তারা অত্যন্ত নিরপেক্ষভাবে এই দায়িত্ব পালন করবে। যদি নিরপেক্ষ নির্বাচন না করে তাদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা নিব। কাদের ভয় পাওয়ার কিছু নাই। আপনি গোলমাল করবেন, সেন্টার বন্ধ করে দিয়ে প্রিজাইডিং অফিসার শেষ। পর্যাপ্ত প্রোটেকশন পেলে নিরপেক্ষ নির্বাচন পরিচালনা সম্ভব বলেও মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। আমরা যদি সুযোগ পাই অত্যন্ত নিরপেক্ষভাবে একটা নির্বাচন উপহার দিতে পারব। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। ভোটের হাওয়া বইছে চট্টগ্রাম ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ক্যাম্পাসকে ইন্টারনেটের আওতায় আনা সহ 10 প্রতিশ্রুতি নিয়ে রাকসুতে ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। নানা সাজে আর ঢঙে চাকসু নির্বাচনের প্রচারণাও তুঙ্গে। চার্লি চ্যাপলিনের সাজ, আবার কেউ করছেন স্কেটিং, এমন অভিনব কৌশলে চাকসুতে প্রচারণা। আর মাত্র 2 দিন পরে ভোট উৎসব চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। প্রার্থীরা গণসংযোগের সুযোগ পাবেন সোমবার রাত 12টা পর্যন্ত। তাই কোনো ভোটারদের কাছে যাওয়া বাদ পড়ল কিনা তা যাচাই করে নিচ্ছেন তারা। বিভিন্ন অনুষদ, হল থেকে শুরু করে আশেপাশের কটেজ এলাকাতেও পৌঁছে দিচ্ছেন লিফলেট ও ইশতেহার। সমান তালে সামাজিক যোগাযোগ মাধ্যমেও প্রচারণায় সরব থাকছেন। স্টেশনে যখন শাটল আসে তখন সবার কাছে পৌঁছানোর চেষ্টা করতেছি। এইভাবে আসলে অনাবাসিক আবুদের কাছে পৌঁছানোর চেষ্টায় আছি। চাকসুর একদিন পরই মতিহার ক্যাম্পাসের রাকসুর ভোট। শেষ মুহূর্তে প্রচারণায় তোড়জোড় প্রার্থীদের। লাইব্রেরি, ইন্টারনেট ও বিদ্যুৎ সেবা উন্নয়ন ও ক্যাম্পাসের নিরাপত্তা বৃদ্ধি সহ 10 দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেল। স্টারলিংক স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে দেশের সর্বোত্তম উচ্চগতির ওয়াইফাই নেটওয়ার্ক সুবিধা নিশ্চিত করা। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে বিভিন্ন প্রার্থীদের নানান প্রশ্নের উত্তর দেন নির্বাচন কমিশনার। ভোট দেওয়ার ক্ষেত্রে আমার মনে হয় যে শিক্ষার্থীরা যে স্বাধীনতাটা ভোগ করবে, সেখানে কারো যদি প্যারামিটারের বাইরে এরকম দেখা যায়, আমরা নিরুৎসাহিত শব্দটা বলেছি, এটি আমার শিক্ষার্থীরা মনে হয় নিশ্চয়ই মেসেজটা বুঝবে। 16 অক্টোবর অনুষ্ঠিত হবে 9টি একাডেমিক ভবনের 17টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে রাকসু ও হল সংসদের। ভোটার 28,901 জন। আর 15 অক্টোবর চাকসুর ভোট ঘিরে ক্লাস পরীক্ষা বন্ধ থাকবে বুধ ও বৃহস্পতিবার। তানজিল হাসনাত, সময় সংবাদ। চোখে মুখে রাজ্যের হতাশা নিয়ে সরকারি দফতরে ছুটছেন প্রবাসী কারাবন্দী জুলাই যোদ্ধাদের স্বজনরা। 1 বছরেরও বেশি সময় পেরোলেও আমিরাতে কারাবন্দী প্রায় 25 জন জুলাই যোদ্ধাকে দেশে ফেরানো তো দূরের কথা, কারামুক্তিরও ব্যবস্থা করতে পারেনি সরকার। প্রবাসী বন্দী স্বজনদের দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চায় পরিবারগুলো। বরাবরের মতো আশ্বাসের কথা শুনিয়ে পররাষ্ট্র উপদেষ্টার দাবি, বন্দীদের মুক্তির জন্য কাজ করছে সরকার। নাজমুল হাসান রাজুর ছবিতে দিন মোহাম্মদ সাব্বিরের রিপোর্ট। 25 বছর যদি একটা মানুষকে যাবজ্জীবন দেওয়া হয়, আমরা মানুষগুলো কেমনে থাকে? আমাদের ফ্যামিলি আছে, ওনার মা বাবা আছে, আবার 2টা বাচ্চা আছে। কারাবন্দী স্বামীর ছবি হাতে নিয়ে এভাবেই দপ্তর থেকে দপ্তরে ছুটছেন প্রবাসী জুলাই যোদ্ধা শহীদুল আমিন মুন্নার স্ত্রী। জুলাই অভ্যুত্থানের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে আন্দোলন করার দায়ে 25 বছরের সাজা হয় প্রবাসী বাংলাদেশি শহীদুল আমিন মুন্নার। বর্তমানে আবুধাবি আল সদর কারাগারে বন্দী এই জুলাই যোদ্ধা। স্বামীর মুক্তির কথা জানাতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মুন্নার স্ত্রী। আমাদের আজকে 11 মাস পর্যন্ত আমরা সরকারের দুয়ারে দুয়ারে ঘুরতেছি, যাই নাই এমন কোনো জায়গা নাই। পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, আসিফ নজরুল স্যারের কাছে বলেন,
প্রত্যেকটা উপদেশের কাছে আমরা গেছি। আমরা চাই প্রধান উপদেষ্টার হস্তক্ষেপে ওদেরকে নিয়ে আসা হোক। মুন্নার মতো এখনো আবুধাবির কারাগারে সাজা ভোগ করছেন প্রায় 25 প্রবাসী বাংলাদেশি। তাদের ফেরাতে রাষ্ট্রের প্রতি সহযোগিতার আকুতি স্বজনদের। আমার বৃদ্ধ মা বাবা সবাই খুব উদ্বিগ্ন অবস্থায় আছে, তো একমাত্র আমাদের চাওয়া ভাইয়ের মুক্তি। অনেক ভাই ফিরে আসছে, কিন্তু আমাদের ভাইরা এখনো বৈষম্যের শিকার ওই দেশে পড়ে আছে। যে মানে আদৌ কি ফিরে আসবে কিনা আমরা জানি না। তাদের অভিযোগ, স্বজনদের মুক্তির বিষয়ে যোগাযোগ করা হলে দায়িত্বশীলদের কাছ থেকে কাঙ্ক্ষিত সহযোগিতা পাননি। উল্টো কোনো দপ্তরে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় তাদের। এর আগে আমিরাতে বন্দী জুলাই যোদ্ধাদের ফিরিয়ে আনার কথা জানায় সরকার। এরপর 3 দফায় প্রায় 200 জনকে দেশে ফিরিয়ে আনা হলেও আবুধাবির কারাগারে বন্দী আরও 25 জনকে এখনও দেশে ফিরিয়ে আনা হয়নি। 24 জুলাইয়ে দুবাই প্রবাসীদের আন্দোলনের প্রেক্ষাপট ও কারাগারের নির্মম বাস্তবতার কথা জানান আবুধাবি আল সদর কারাগার থেকে সদ্য মুক্তি পেয়ে দেশে ফেরা প্রবাসী জুলাই যোদ্ধা এরশাদ। 4 মাস 15 দিন জেল কাটার পর ডক্টর স্যারের সহযোগিতায় আল নাহিয়ারকে কয়েল দেওয়ার জন্য উনি আমাদেরকে স্যারে নিয়ে আসেন। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, আমিরাতের কারাবন্দী বাকিদের মুক্তির জন্য যোগাযোগ চালিয়ে যাচ্ছে সরকার। বাকিদের ব্যাপারে আমরা আসলে স্বাভাবিক যে পদ্ধতি, অনুরোধ, চিঠি লেখা, নোট দেওয়া, সেভাবে চেষ্টা করে যাচ্ছি, দেখা যাক পরিষ্কার করে ফেলা যায় কিনা। এক বিবৃতিতে আবুধাবির বাংলাদেশ দূতাবাস জানায়, গেল 22 সেপ্টেম্বর আবুধাবি আল সদর কারাগারে থাকা প্রবাসী জুলাই যোদ্ধা আব্দুল হামিদ মারা গেছেন। 18 দিন পর শুক্রবার চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে আনা হয় তার নিথর দেহ। দিন মোহাম্মদ সাব্বির। শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা বড় দুর্নীতির জট খুলতে পারেনি দুদক। মেগা প্রকল্পে 80,000 কোটি টাকা লুট, $300 মিলিয়ন পাচার, বিমানবন্দর কিংবা বিদ্যুৎ খাত সহ 15 বছরে হাসিনা জয় সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে একাধিক দুর্নীতির খোঁজে মাঠে নেমেছিল সংস্থাটি। তবে চার্জশিট হয়েছে কেবল পূর্বাচলে ভুয়া তথ্য দিয়ে প্লট নেয়ার মামলায়। বাকি ফাইল আটকে আছে চিঠি চালাচালি আর কর্মকর্তাদের রদবদলে। বিশেষজ্ঞদের মতে বড় দুর্নীতি তদন্তে ধীরগতি, দুদকের অক্ষমতা স্পষ্ট, আর দেরিতে নষ্ট হতে পারে আলামতও। তাসলিম তৌহিদের রিপোর্ট। অভ্যুত্থানের মুখে দেশ থেকে পালানোর পর থেকে বিগত 15 বছরে শেখ হাসিনা ও তার পরিবারের দুর্নীতির ফিরিস্তি একে একে জমা হতে থাকে দুদকে। এসব দুর্নীতির প্রাথমিক সত্যতা মেলায় অনুসন্ধানে একাধিক ফাইলও খোলে সংস্থাটি। শেখ হাসিনা জয়সহ সংশ্লিষ্টদের অভিযোগগুলোর মধ্যে ছিল রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প সহ 9 মেগা প্রকল্প থেকে 80,000 কোটি টাকা লুটপাট, বিদেশে $300 মিলিয়ন পাচার, পূর্বাচল প্রকল্পে নিয়ম ভেঙে প্লট গ্রহণ, বিমানবন্দর উন্নয়ন প্রকল্পে আত্মসাৎ, বিদ্যুৎ খাতে লুটপাট সহ একাধিক অনুসন্ধান। এমনকি 2008 সালের নির্বাচনী হলফনামায় শেখ হাসিনার মিথ্যা তথ্য প্রদানের প্রমাণ ঘটা করে জানান দেয় সংস্থাটি। কিন্তু পূর্বাচলে প্লট গ্রহণের মামলার চার্জশিট ছাড়া বাকি সব অনুসন্ধান বছর পেরিয়ে গেলেও আলোর মুখ দেখেনি। জানতে চাইলে পূর্বাচলের তদন্তের সফলতার কথা শোনান দুদক চেয়ারম্যান। 6টা মামলা চলমান অবস্থায় আছে এবং আমরা আশা করছি সাক্ষ্য গ্রহণ শেষে অক্টোবর শেষ দিকে কিংবা নভেম্বরের প্রথম দিকে আদালত যেটাই বিবেচনাযোগ্য মনে করেন সেরকম রায় এসে যাবে বলে আমাদের প্রত্যাশা। শেখ হাসিনার বড় দুর্নীতি দৃশ্যপটে আনতে না পারা দুদকের ব্যর্থতা বলে মনে করেন সাবেক এই মহাপরিচালক। বিশাল আর্থিক যে লুটপাটের কাহিনী আছে, সেই কাহিনীগুলো যদি দুদক এই সময়ে আপনার উদ্ঘাটন না করে, এটা দুর্ভাগ্যজনক। যত বিলম্ব করা হবে তত এভিডেন্স পাওয়ার ক্ষেত্রে, সাক্ষ্য প্রমাণ পাওয়ার ক্ষেত্রে অসুবিধা দাঁড়াবে। আর দুর্নীতি বিরোধী সমন্বয় কমিটির এই নেতা বলছেন, দুদকের কাজের গতি আনতে আমলাতান্ত্রিক প্রভাব মুক্ত করতে হবে। স্বাধীন দুর্নীতি দমন কমিশন যেরকম কথা বলা হয়, অ্যাকচুয়ালি এটা করানোর জন্য ওখানে আমলা নির্ভরতা কমাতে হবে। অবশ্য সজীব ওয়াজেদ জয়ের অবৈধ সম্পদ আর সাইম ওয়াজেদ পুতুলের সূচনা ফাউন্ডেশনের অর্থ লুটের ঘটনায় মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। এবার সেতুর টোল আদায়ের নামে 309 কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করেছে দুদক, যেখানে ওবায়দুল কাদের, তোফায়েল আমু সহ 17 জনকে আসামি করা হয়েছে। এদিকে সাবেক চিফ হুইপ আসম ফিরোজের বিরুদ্ধে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি।
অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনার বিরুদ্ধে 16 বছরের শাসনামলের দুর্নীতি ফিরিস্তি জমা হয় দুদকে। এসব অভিযোগ নিয়ে কাজ করছে সংস্থাটির একাধিক দল। এবার শেখ হাসিনার বিরুদ্ধে মেঘনা গোমতী সেতুর টোলের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক। এজাহারে বলা হয় 2016 সালের আগে টেন্ডার বাতিল করে তৎকালীন সরকার এককভাবে সিএনএস লিমিটেডকে কার্যাদেশ দেয়। প্রতিষ্ঠানটি টোল আদায়ের মাধ্যমে 5 বছরে অতিরিক্ত সার্ভিস চার্জ হিসেবে 489 কোটি টাকার বিল গ্রহণ করে, যেখানে পরবর্তী সময়ে অন্য প্রতিষ্ঠান একই খাতে মাত্র 112 কোটি টাকা আদায় করে। ফলে আত্মসাতের পরিমাণ দাঁড়ায় প্রায় 309 কোটি টাকা। 5 বছর মেয়াদে টোল আদায়ের কার্যাদেশ দিয়ে পরস্পর যোগ সাজসে নিজেরা লাভবান হয়ে কিংবা অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে প্রতারণার মাধ্যমে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন না করে সরকারি ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে 309 কোটি 42,45,890 টাকা আত্মসাৎ। মামলায় শেখ হাসিনার পাশাপাশি সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, আমির হোসেন আমু, তুফাইল আহমেদ, আনিসুল হক, খন্দকার মোশাররফ হোসেন, এম এ মান্নান সহ 17 জনকে আসামি করা হয়েছে। জনাব শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী সহ মোট 17 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা ও দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর অনুমোদন দেওয়া হয়েছে। এদিন সাবেক চিফ হুইপ আসম ও ফিরোজ তার স্ত্রী ও সন্তানের বিরুদ্ধে 9 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে সংস্থাটি। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। গুমের মামলায় হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের বিষয়ে আইনি মতামত চাইলে দেয়া হবে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত বলেও মন্তব্য করেন তিনি। এদিন শেখ হাসিনার মামলার যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি সম্প্রচারের সময় সম্প্রচার বন্ধে সাইবার হামলা করা হয় বলে জানান চিফ প্রসিকিউটর। গুমের 2 মামলা সহ 3 মামলায় পরোয়ানাভুক্ত 15 সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে শনিবার এক ব্রিফিংয়ে জানায় সেনাবাহিনী। ব্রিফিংয়ে বলা হয়, হেফাজতে থাকা সেনা কর্মকর্তাদের কোন আইনে বিচার হবে তা নিয়ে দরকার পড়বে আইনি ব্যাখ্যার। রোববার চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, সেনাবাহিনী আইনি মতামত চাইলে দিতে প্রস্তুত তারা। তবে আইনের সাধারণ বিধান হচ্ছে গ্রেফতারের 24 ঘন্টার মধ্যে আসামিদের আদালতে হাজির করা। এরপর সিদ্ধান্ত দেবেন আদালত। যাকে যখনই গ্রেফতার করা হবে তাকে আইনের বিধান হচ্ছে তাকে আদালতের কাছে আনতে হবে। আদালত যদি তাকে আটক রাখতে বলে আটক রাখা হবে, আদালত যদি তাকে ছেড়ে দিতে বলে জামিন দেয় সেটা দিতে পারেন। সুতরাং ডিসিশন নেওয়ার অথরিটিটা তখন আদালতের হাতে চলে যায়। এইটাই হচ্ছে আইনি ব্যাখ্যা। তো আমাদের কাছে কেউ ব্যাখ্যা চাননি, যদি চান তখন আমরা ব্যাখ্যা নিশ্চয়ই তাদেরকে জানাবো। আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে। মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। গ্রেফতারি পরোয়ানা সেনাবাহিনী সহ সংশ্লিষ্ট সব দপ্তরে পৌঁছেছে জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালই গুম খুনে জড়িত সেনা কর্মকর্তাদের বিচারে উপযুক্ত আদালত। এই আইনে যে অপরাধগুলোর বিচার করা হচ্ছে সেই অপরাধগুলোর বর্ণনা বাংলাদেশের সাধারণ কোনো আইনে নেই। ইভেন আর্মি অ্যাক্ট, নেভি অ্যাক্ট, এয়ারফোর্সের যে আইন আছে নিজস্ব আইন সেখানেও নেই। এটা একটা স্পেশাল ল। এই অপরাধগুলো আন্তর্জাতিক আইনে বর্ণিত অপরাধ। এগুলোর বিচার করার কেবলমাত্র ক্ষমতা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের। এই ব্যাপারে সবার সুস্পষ্ট ধারণা থাকা দরকার। গত 8 অক্টোবর 30 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিশেষ ট্রাইব্যুনাল। 22 অক্টোবর আসামিদের হাজির করার দিন ধার্য রয়েছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। স্টিলটেক মানে গুণগত মানের নিশ্চয়তা। ইটস অল অ্যাবাউট স্টেনলেস স্টাইল। স্বর্ণের দামের সঙ্গে বেড়েছে স্বর্ণালংকারের দোকানে চুরি ডাকাতির ঘটনাও। সপ্তাহ ব্যবধানে মৌচাক ও যাত্রাবাড়িতে 2 দোকান থেকে ফিল্মি স্টাইলে প্রায় 650 ভরি স্বর্ণালংকার চুরির ঘটনায় উদ্বেগ ব্যবসায়ীদের। শুধু স্বর্ণ চুরি নয়, বাসা বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও বেড়েছে চুরির ঘটনা। টিএমপির তথ্য বলছে, চলতি বছরের প্রথম 9 মাসে 1,500-এর বেশি চুরির ঘটনায় মামলা হয়েছে। জুয়েলারি দোকানের নিরাপত্তায় পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। মাসুদুর রহমানের রিপোর্ট। 9 অক্টোবর রাত 3:07 মৌচাকের ফরচুন শপিং মলে বোরকা পরে ঢোকে 2 চোর। ফিল্মি স্টাইলে প্রথমে সিসিটিভি ক্যামেরা সরিয়ে এরপর চুরি করে দ্রুত পালিয়ে যায় তারা।
দোকান মালিক অভিযোগ করেন সে রাতে নিজের ও বন্ধকী প্রায় 500 ভরি স্বর্ণালংকার চুরি হয় তার। আমার তো জীবন শেষই, আমার মারা যাওয়া ছাড়া কোনো পথ নাই, কারণ কাস্টমারের শোনা আমি কি করে দেব। এর আগে গত 5 অক্টোবর রাজধানীর যাত্রাবাড়ির রায়হান সুপার মার্কেটের লিলি গোল্ড হাউস থেকে প্রায় 125 ভরি স্বর্ণালংকার ও নগদ 3.25 লাখ টাকা চুরি করে দুর্বৃত্তরা। দুই ঘটনায় এখনো কাউকে শনাক্ত করতে পারেনি পুলিশ। স্বর্ণের দোকানে একের পর এক চুরি ও ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন ব্যবসায়ীরা। যেসব মার্কেটে জুয়েলারি দোকান আছে সেসব মার্কেটে নিরাপত্তার জন্য পুলিশকে বিশেষ উদ্যোগ নেওয়ার আহ্বান জুয়েলারি সমিতির। পুলিশও সব জুয়েলারিদের বিভিন্ন মার্কেটে এলাকা ভিত্তিক তাদের বলতে হবে যে আপনাদের সিকিউরিটিটা ইম্পর্টেন্ট, কতটা সিকিউরিটি আপনারা নিজেরা দিতে পারবেন, কারণ পুলিশকে ডাকলে পুলিশ আসবে। আর একটা হলো যে মার্কেটে যে সমস্ত সিকিউরিটি বা কমিটি আছে তাদেরকেও বলতে হবে পুলিশের তরফ থেকে যে আপনার এই সিকিউরিটি সিস্টেম মতো যেন পাহারা দেয়। শুধু স্বর্ণের দোকানেই নয়, বাসাবাড়ি ও অন্য প্রতিষ্ঠানেও চুরির ঘটনা বেড়েছে। ডিএমপির তথ্য বলছে রাজধানীতে গত 9 মাসে চুরির মামলা হয়েছে 1,500-এর বেশি। পুলিশ বলছে যাত্রাবাড়ি ও মৌচাকে স্বর্ণের দোকানে চুরির ঘটনার রহস্য উন্মোচনে মিরপুরের এফএস টাওয়ার, ধানমন্ডির সীমান্ত সম্ভার ও পল্টনের চায়না টাউনের চুরির ঘটনায় জড়িতদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি মার্কেটের ভেতরের কেউ এসব চুরি বা ডাকাতির সঙ্গে জড়িত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। ইতিপূর্বে এর সংক্রান্ত যেসব ঘটনা ঘটেছে সেই সব ঘটনার সাথে যারা যারা জড়িত ছিল তাদের গতিবিধি বিশ্লেষণ করে আমরা তাদের কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেটা যাচাই বাছাই করে থাকি। সব কৌশল আমরা অবলম্বন করে অবশ্যই যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে সক্ষম হব। রাত্রিকালীন আমাদের যে টহল কার্যক্রমগুলো সেগুলো আরও সক্রিয় এবং জোরদার করা হয়েছে। শুধু ঢাকাতেই নয়, সোনার দোকানে চুরির ঘটনা বেড়েছে সারা দেশেই। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর ফার্মগেটে কমিশনার মার্কেটের পাশের সড়কে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যাওয়ার সময় একজনকে আটক করে পুলিশে সোপর্দ করেন এলাকাবাসী। সিসিটিভি ফুটেজে দেখা যায় গতরাতে একটি মোটরসাইকেলে এসে 3 ব্যক্তি হঠাৎ ব্যস্ত সড়কে ককটেল বিস্ফোরণ করে। জনতা তাদের ধাওয়া দিলে আরও একটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় 2 জন। এ সময় হাতে নাতে আরিফুল ইসলাম নামে একজনকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে মাইন বিস্ফোরণে এবার পা হারালেন বিজিবির এক সদস্য। উন্নত চিকিৎসার জন্য তাকে রামু সিএমএইচে ভর্তি করা হয়েছে। রোববার বেলা 11টার দিকে বাংলাদেশ মিয়ানমার সীমান্তবর্তী নাইখংছড়ির তমব্রু এলাকায় টহল দিচ্ছিলেন 34 বিজিবির সদস্য নায়েক মোহাম্মদ আক্তার হোসেন। এ সময় হঠাৎ মাইন বিস্ফোরণে তার একটি পা বিচ্ছিন্ন হয়ে যায়, অন্য পাও প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে। দুর্গম পাহাড় আর গভীর অরণ্যে ঘেরা নাইখংছড়ি সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অসংখ্য স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমার। প্রায় সময় ওই এলাকায় মাইন বিস্ফোরণ হয়। সীমান্ত এলাকায় গেল 3 বছরে স্থল মাইন বিস্ফোরণে আহত হয়েছে অন্তত 16 জন। সরে আসতে চায় সরকার, এজন্য আগামী বছর সুদহার আরও কমাতে কাজ করছে বাংলাদেশ ব্যাংক। সরকারের ঋণভার কমাতে এমন সিদ্ধান্তকে বাণিজ্যিক ব্যাংকগুলো ইতিবাচক হিসেবে দেখলেও বিনিয়োগকারীদের কপালে গভীর হচ্ছে চিন্তার ভাঁজ। এই অবস্থায় এখাতে নির্ভরশীল বড় একটি জনগোষ্ঠীর আর্থিক নিরাপত্তায় বিকল্প বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। সাইফুল ইসলামের রিপোর্ট। উচ্চমূল্যস্ফীতির সঙ্গে লড়াই করে টিকে থাকতে যাপিত জীবনে অনেক পরিবারের ভরসা সঞ্চয়পত্র। বাড়তি ব্যয়ের যোগান দিতে কাউকে হাত দিতে হয়েছে সঞ্চয়পত্র কিনে জমানো অর্থভাণ্ডারে। মানুষ ভীতু ব্যাংকের অবস্থায়, তো এইখানে সরকারি ব্যবস্থায় এইটা নেয়, এই জন্য মানুষ এখানে একটু নির্ভরযোগ্য জায়গা মনে করে এখানে ইনভেস্ট করে। ইনভেস্টমেন্ট করার মতো সুযোগ সুবিধা যাদের নাই তারা তো অসুবিধায় পড়বে। বাজেট ঘাটতি মিটিয়ে উন্নয়ন অর্থায়নে সরকারেরও আস্থা সঞ্চয়পত্রে। উচ্চ সুদে বিভিন্ন মেয়াদী সঞ্চয়পত্র বিক্রি করে সরকার একদিকে যেমন সচল রাখে অর্থনৈতিক কর্মকাণ্ড, তেমনি বড় এক জনগোষ্ঠীকে দেয় আর্থিক নিরাপত্তা। তবে এই সঞ্চয়পত্র থেকে সরে আসতে চায় সরকার। এরই মধ্যে নিরাপদ এই মাধ্যমে বিনিয়োগকে নিরুৎসাহিত করতে পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। গেল জুন থেকে আগামী ডিসেম্বর পর্যন্ত সঞ্চয়পত্রের সুদ হার কমিয়ে সর্বোচ্চ 11.98% আর সর্বনিম্ন করা হয়েছে 9.72%। সরকার সঞ্চয়পত্র উপর মানুষের যে আগ্রহ সেটাও যাতে শিফট করে ট্রেজারি বন্ড বিলে চলে যায় সেটার চিন্তা ভাবনা
করছে আর কি, এবং খুব অ্যাক্টিভলি চিন্তা ভাবনা করছে। উচ্চ সুদে নেয়া সরকারের ঋণ ভার কমাতে সঞ্চয়পত্রের সুদহার কমানোর পক্ষে বিভিন্ন ব্যাংকও। এখন যেহেতু ইনফ্লেশন রেট সিঙ্গেল ডিজিটসে চলে অ্যারাউন্ড 7 বলে ভাই, এখানে ন্যাচারালি ওই রেটগুলি কমায় আসতেই হবে, নাহলে তো সরকার পেমেন্ট করতে পারবে। মন্দা বিনিয়োগে এমনিতেই ক্রমাগত সংকুচিত হচ্ছে কর্মসংস্থান আয়ের সুযোগ। এমন বাস্তবতাকে সামনে এনে নির্ভর অবসর জীবনে থাকা ও বয়স্ক জনগোষ্ঠীর জন্য বিকল্প নিরাপদ বিনিয়োগ মাধ্যম তৈরির তাগিদ দিচ্ছেন অর্থনীতিবিদরা। যারা এটার উপর ডিপেন্ড করতো তাদেরকে বলতে হবে যে আপনি অল্টারনেটিভ সোর্স দেখেন, কারণ এটা তো আপনার রেশনালও না, তাই না? এবং এটার জন্য তো IMF, ওয়ার্ল্ড ব্যাংক বা অন্যান্য ডোনাররা সবাই এগুলো নিয়ে অনেক প্রস্তুত তুলতেছে। গত অর্থ বছরে সঞ্চয়পত্রের নিট বিক্রি ঋণাত্মক হয়েছে প্রায় ৬,০৬৩ কোটি টাকা। অর্থাৎ এ সময়ে যত টাকার সঞ্চয়পত্র বিক্রি করেছে সরকার, তার চেয়ে আগে বিক্রি করা সঞ্চয়পত্রের সুদাসল বাবদ প্রায় ৬,০৬৩ কোটি টাকা বেশি পরিশোধ করতে হয়েছে। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সপ্তাহব্যাপী শুরু হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF এবং বিশ্ব ব্যাংকের বার্ষিক সভা 2025। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে সভায় অংশ নেবে শতাধিক দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকারি প্রতিনিধি সহ বেসরকারি খাত সংশ্লিষ্টরা। এবারের সভায় মার্কিন শুল্ক সহ বৈশ্বিক অর্থনীতির নানা সমস্যা সমাধানের পথ খুঁজবে অংশ নেয়া দেশগুলো। IMF এর বাকি ঋণ ছাড়ে বিশেষ জোর দেবে বাংলাদেশ। ওয়াশিংটন থেকে কাজল আব্দুল্লাহ রিপোর্ট। বিশ্ব অর্থনীতির অবস্থা পর্যালোচনা, বাণিজ্যে স্থিতিশীলতা, আর্থিক খাতে সুশাসন নিশ্চিত সহ নানা দিক নিয়ে আলোচনা উত্তরণের পথ খুঁজতে পর্দা উঠছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল, IMF ও বিশ্ব ব্যাংকের বার্ষিক সভার। স্থানীয় সময় সোমবার সকালে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে IMF সদর দফতরে হবে আনুষ্ঠানিক উদ্বোধন। সভায় অংশ নিতে এরই মধ্যে আন্তর্জাতিক সংস্থাটির সদস্য রাষ্ট্রগুলোর সেন্ট্রাল ব্যাংক গভর্নর, অর্থমন্ত্রী ও সচিব সহ সংশ্লিষ্টরা পৌঁছেছেন ওয়াশিংটনে। এবার বিশেষভাবে মার্কিন ট্যারিফ, জীবনযাত্রায় অতিরিক্ত ব্যয়, বেশি ট্যারিফ যুক্ত হওয়া দেশগুলোর টালমাটাল বাণিজ্য পরিস্থিতি সহ আর্থিক খাতের স্থিতিশীলতায় নানা দিক নিয়ে চুলচেরা পর্যালোচনায় যুক্ত হবেন স্কলার, অর্থনীতিবিদ ও খাত বিশ্লেষকরা। বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ও অর্থ মন্ত্রণালয়ের সচিব খায়রুজ্জামান মজুমদার, অর্থনীতি সম্পর্ক বিভাগ ERD সচিব শাহরিয়ার কাদের, বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান H মনসুর সহ 12 সদস্যের দল ওয়াশিংটনে পৌঁছেছে বলে জানিয়েছে অর্থ মন্ত্রণালয়। তথ্য অনুযায়ী সভায় IMF এর $550 কোটি ঋণের মধ্যে আরও $200 কোটি ছাড়ের বিষয়ে আলোচনা করবে বাংলাদেশ। IMF এর বার্ষিক সভার পাশাপাশি V20 খ্যাত ভালনারেবল 20 ফোরামের মিনিস্ট্রিয়াল বা মন্ত্রী পর্যায়ের সংলাপে এবং OPEC ফান্ডের প্রতিনিধির সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। জানা গেছে সভায় জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে বাংলাদেশকে $500 কোটি সহায়তার দাবি জানাবেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। এছাড়া সাইডলাইনে বৈঠকে বসার কথা রয়েছে অন্য দাতা সংস্থার সঙ্গেও। IMF এর বার্ষিক সভা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক নিরাপত্তা ও অন্যান্য প্রস্তুতি শেষের দিকে। 13 অক্টোবর সকাল থেকেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে জমজমাট হয়ে উঠবে বিশ্ব ব্যাংক ও IMF সদর দপ্তর। ওয়াশিংটন ডিসি থেকে কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা না করা পর্যন্ত চট্টগ্রাম বন্দরে বর্ধিত ট্যারিফ স্থগিতের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। রোববার দুপুরে সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে দেশের প্রধান সমুদ্র বন্দরে অস্বাভাবিক ট্যারিফ বৃদ্ধির প্রতিবাদে আয়োজিত সমন্বয় সভায় দাবি জানান তারা। চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়ানো হয়েছে 41%, যা কার্যকর হতে যাচ্ছে 15 অক্টোবর থেকে। নতুন কাঠামোয় এই বর্ধিত ব্যয় পুষিয়ে নিতে চার্জ বাড়াচ্ছে শিপিং লাইন সহ বিভিন্ন পক্ষ, যা নিয়ে চরম উদ্বিগ্ন বন্দর ব্যবহারকারীরা। রোববার দুপুরে চট্টগ্রাম নগরের একটি হোটেলে সরকারি এমন সিদ্ধান্তের বিরোধিতা ও প্রতিবাদ জানাতে সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এই বন্দর পৃথিবীর অন্যান্য বন্দরের থেকে একটু আলাদা। এই সময় ব্যবসায়ীরা বলেন, প্রতিবেশী এবং প্রতিদ্বন্দ্বী দেশগুলোর বন্দরের তুলনায় কন্টেনার হ্যান্ডেলিং চার্জ চট্টগ্রামে প্রায় দ্বিগুণ। সেবার মান না বাড়িয়ে উন্নত বন্দরের দোহাই দিয়ে চার্জ বাড়ানো হয়েছে এ বন্দরে। মূলত বিদেশি অপারেটরদের লাভবান করতে এই প্রয়াস, অভিযোগ ব্যবসায়ীদের। আমরা আশার বুক বেঁধে রেখেছিলাম যে আবার স্টেক হোল্ডারদের সাথে নেগোশিয়েট করবেন, নেগোশিয়েট করে একটা পর্যায়ে উইন-উইন সিচুয়েশনে এক জায়গায় আসবেন। সার্বিকভাবে ব্যবসায়ীদের যে কাজগুলো সাহায্য আসবে, সহযোগিতা আসবে, ওনারা পেইনফুল হবে না,
ওনারা কাজকর্মে স্মুথলি করতে পারবে কি কাস্টম বলেন, বন্দর বলেন, বিভিন্ন জায়গায় শিপিং বলেন, বাত অপারেটর বলেন, প্রত্যেকটা জায়গায় যাতে কোনো ধরনের টেনশন ফিল না করে সে পরিবেশ আমাদেরকে করে দিতে হবে। ব্যবসায়ীদের মতে বিভিন্ন দেশ বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা করে চার্জ সমন্বয় করে, অথচ এখানে হয়েছে উল্টো। দেশের অন্য বন্দরে না বাড়িয়ে কেবল চট্টগ্রাম বন্দরে ট্যারিফ বাড়ানোর অর্থ এ বন্দরকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত। প্রত্যেকটা স্টেক হোল্ডারকে ডেকে আলাপ করে সবার সম্মতিতে সিদ্ধান্ত নিয়ে এটা যেন ইমপ্লিমেন্ট করা হয়। কিসের জন্য বাড়াবেন? যেটা কস্ট বেস ট্যারিফ, কস্ট যদি বাড়ে তাহলে আপনি কস্ট বেস ট্যারিফ করবেন। চট্টগ্রাম বন্দরের ট্যারিফ বাড়ানোর মতো একটা আত্মঘাতী সিদ্ধান্ত যে সরকার নিতে যাচ্ছে, যে স্টেক হোল্ডাররা ক্ষতিগ্রস্ত হবে, দেশের অর্থনীতি অবরুদ্ধ হবে, এ ধরনের একটা সিদ্ধান্ত স্টেক হোল্ডারদের মতামতের বিরুদ্ধে যে একটা সরকার নিতে পারে, এটি আমাদের কোনোভাবে বোধগম্য নয়। চট্টগ্রামের সর্বস্তরের ব্যবসায়ীদের ব্যানারে এই সমন্বয় সভায় প্রধান উপদেষ্টাকে নতুন ট্যারিফ স্থগিতের অনুরোধ জানান বন্দর ব্যবহারকারীরা। চট্টগ্রাম বন্দর হবে এক্সপেন্সিভ একটা বন্দর। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম। মৌসুমে মাছ শিকারে 22 দিনের সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেওয়ার কথা। তবে নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পার হতে চললেও সব জেলের হাতে পৌঁছায়নি সেই চাল। এতে অনাহারে অর্ধাহারে মানবেতর দিন কাটছে পরিবারগুলোর। এই অবস্থায় বাধ্য হয়ে জাল নিয়ে নামছেন মাছ শিকারে। অপূর্ব রিপোর্ট। চাচাতো দুই ভাই জয়নাল, রাজ্জাক নদীতে মাছ শিকার করতে না পারায় মেঘনার পারে ছেঁড়া জাল ঠিকঠাক করছেন। দুজনের ঘরেই 6 জন করে সদস্য। তাদের অভিযোগ, মা ইলিশ রক্ষায় সরকার 22 দিন নদীতে নামায় নিষেধাজ্ঞা দিলেও তাদের খাদ্য সহায়তার কোনো ব্যবস্থা করা হয়নি। 25 কেজি চাল দেওয়ানোর কথা সরকারের অন্তরে আমরা পাইনি। আমরা যে জাল পাই সেই জাল তো অভিযান দিলে বাইতে পারি না, আমরা 6 জনে খাই কে। বরিশালের হিজলা মেহেন্দিগঞ্জ উপজেলা ঘেঁষা, মেঘনা ও আশপাশের নদীতে দেখা যায় শত শত ট্রলার নৌকায় মাছ শিকার চলছে। এদের পেছনে স্থানীয় প্রভাবশালীরা যেমন জড়িত, তেমনি জেলেদের জন্য বরাদ্দকৃত খাদ্য সহায়তা সঠিক সময় না পাওয়াকে দোষারোপ করা হচ্ছে। প্রশ্ন তোলা হচ্ছে, নিষেধাজ্ঞার 22 দিনে একটি পরিবারের হাতে শুধুই মাত্র 25 কেজি করে চাল দিলেই কি খাদ্য চাহিদা মেটানো সম্ভব? জাল পাইছি এত বছর কোনো নামের কাট নাই, পোলানো খাইতে কষ্ট হয়। যারা জাইলা তারা মনে করেন পায় না, আর যারা জাইলা না তারাই পায়। আমাকে 5 টাকা দেয় না স্যার, আমি জানেন, আমি যাচাই করেন বেরিতে মানুষের কাছে কষ্ট করে খাই। বরিশালের পাশাপাশি এমন অভিযোগ পটুয়াখালীর জেলেদেরও। 22 দিনের জন্য 25 কেজি করে চাল নাম সর্বস্ব বলছেন জেলেরা। তাও আবার নিষেধাজ্ঞার 1 সপ্তাহ পার হতে চললেও জোটেনি। আমাকে চাল দেওয়ার কথা 80 কেজি, হেরা দেয় 25 কেজি, এতে তো আমাকে সংসার চলে না। যারা জাল পায় হেরা নাম থাকে না, নাম থেকে যারা চা বানায়। ইন্ডিয়ার জেলেরা তারা আমাকে দেশের মধ্যে হাইন দিয়ে তারা মাছ ধরিয়া তারা সোনার ফসল তারা লইয়ে যায়। নিষেধাজ্ঞা সফল না হলে ইলিশের উৎপাদন কমবে জানিয়ে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, দ্রুত নিবন্ধিত প্রত্যেক জেলের হাতে খাদ্য সহায়তা পৌঁছে যাবে। শুধু এই বিভিন্ন সময় নিষেধাজ্ঞার সময় চাল ডাল সহযোগিতা বা আদার্স এরকম না, অন্যান্য বিভিন্ন বিকল্প কর্মসংস্থানমূলক কাজ বা আদার্স ফ্যাসিলিটিসগুলোতে তাদেরকে আমরা অন্তর্ভুক্তি করব। বরিশাল বিভাগের 6 জেলায় নিবন্ধিত জেলে 4,19,000-এর কিছু বেশি। এদের মধ্যে 3,40,000 জেলেকে খাদ্য সহায়তা বাবদ 25 কেজি করে চাল দেয়া হবে। মজুদ না থাকায় নিবন্ধিত জেলেদের থেকেই 1 লাখ জেলে চাল পাচ্ছে না। আর এর বাইরে অনিবন্ধিত রয়েছে আরও লাখো জেলে। অপূর্ব অপু, সময় সংবাদ, বরিশাল। ইলিশ রক্ষায় এবার মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় যুক্ত হয়েছে বাংলাদেশ বিমান বাহিনী। জেলেদের গতিবিধি শনাক্তে আকাশপথে বিশেষ টহল অভিযান চালিয়েছে সংস্থাটি। এ সময় বেশ কয়েকটি ট্রলার ও জেলেদের গতিবিধি শনাক্ত করে টহল হেলিকপ্টারটি। শাহজাহান খানকে সঙ্গে নিয়ে রায়দুল ইসলাম শুভ রিপোর্ট। দিনের আলো নিভে অন্ধকার নামতেই মেঘনা নদীর উপর দিয়ে চক্কর দিচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীর নজরদারি হেলিকপ্টার। দেশের প্রধান নদী মেঘনা, পদ্মা ও আড়িয়াল খাঁর উপর দিয়ে চলছে অবৈধ ঝাটকা শিকার বন্ধে আকাশপথের অভিযান। জাতীয় সম্পদ রক্ষায় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে ইন-8 টু সিভিল পাওয়ারের আওতায় মা ইলিশ সংরক্ষণ অভিযানে বাংলাদেশ বিমান বাহিনী। এই অনুসন্ধানী যে হেলিকপ্টারটি রয়েছে তারা অত্যাধুনিক যে প্রযুক্তি
রয়েছে সে প্রযুক্তি এবং উচ্চমানের স্যাটেলাইট ব্যবহার করে জেলেদের কার্যক্রম পর্যবেক্ষণ করছে। কোনো ট্রলার বা জেলেদের শনাক্ত করলে হেলিকপ্টার থেকে রেডিওর মাধ্যমে সংকেত পাওয়ার কয়েক মিনিটের মধ্যে কোস্টগার্ড পৌঁছে যায় ওই স্থানে। তবে নদীর পাশাপাশি আকাশপথের এই অভিযানে বিস্তীর্ণ এলাকায় নজরদারিতে বড় ভূমিকা রাখছে বিমান বাহিনী। আমরা কিছু আইসোলেটেড পেয়েছি, কিছু বোর্ড পেয়েছি। আমরা ওই যে জায়গাতে বোর্ডগুলো পেয়েছি ওগুলোর কোঅর্ডিনেটগুলো আমরা রেডিও ফ্রিকোয়েন্সির মাধ্যমে আমরা আমাদের এয়ার হেডকোয়ার্টার অলরেডি ইনফর্ম করেছি যে আজকে আমরা যেটা করলাম এবং সাবসিকুয়েন্ট ডেজ আরও কন্টিনিউ হবে এবং এই যে আপনাদের যে অপারেশন চলছে এটা সাকসেসফুল হবে বলে আমার বিশ্বাস। মৎস্য অধিদপ্তরের তথ্য বলছে 2020-21 অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন ছিল 5,50,000 টন। মাঝে তা বৃদ্ধি পেলেও আবারও কমে এসেছে। আইন ও প্রয়োগ আছে, তবুও চলছে গোপন শিকার। গত বছর নিষেধাজ্ঞা কার্যকরের পর 52% ইলিশ উৎপাদন বৃদ্ধি পায়। এবার উৎপাদন আরও বাড়ার আশা মৎস্য অধিদপ্তরের। বিমান বাহিনীর যে হেলিকপ্টারের মাধ্যমে অভিযানটা পরিচালিত হল, আশা করি প্রজনন সফলতা আরও বৃদ্ধি পাবে এবং মা ইলিশ সংরক্ষণের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আকাশে বিমান বাহিনী, নদীতে কোস্টগার্ড, ঝাটকা রক্ষায় চলছে সমন্বিত অভিযান। তবুও প্রশ্ন থেকে যায়, আইন প্রয়োগের পাশাপাশি জেলেদের জীবনযাত্রা নিরাপদ না হলে ইলিশ রক্ষা কতটা টেকসই হবে? রাইদুল ইসলাম শুভ, সময় সংবাদ, ঢাকা। পটুয়াখালীর কুয়াকাটার চরগঙ্গামতি সংরক্ষিত বনে আবারও সক্রিয় হয়ে উঠেছে বনখেকো চক্র। সংঘবদ্ধভাবে দিনরাত নির্বিচারে কেটে পাচার করছে শত শত গাছ। প্রকাশ্যে প্রকৃতির রক্ষা কবচ বন উজাড় হলেও নির্বিকার বন বিভাগ। এ ঘটনায় উদ্বিগ্ন এলাকাবাসী ও পরিবেশবাদীরা। তবে বন বিভাগ বলছে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। শিকদার জাবির হোসেনের রিপোর্টে ক্যামেরায় ছিলেন তৌকিব পেদা। পড়ে আছে গাছের গোড়া আর শুকিয়ে যাওয়া ডালপালা, যা প্রমাণ করে কেমন ভয়াবহভাবে উজাড় করা হচ্ছে সংরক্ষিত বন। প্রকাশ্যে দিনরাত গাছ চুরির এমন মহোৎসব চলছে কুয়াকাটা সৈকতের অদূরের চর গঙ্গামতি সংরক্ষিত বনাঞ্চলে। এতে ধীরে ধীরে অস্তিত্ব হারাচ্ছে বনটি। পরিবেশের ভারসাম্য যেমন নষ্ট হচ্ছে, তেমন আমরাও এখানে পর্যটক যারা আছি তারা এখানে এসে হতাশ হচ্ছি। পরিবেশটা নষ্ট করে ফেলছে, কিছু অসাধু ব্যবসায়ী গাছগুলো কেটে ফেলতেছে। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্ট থেকে পূর্ব দিকে অবস্থিত বনটি একসময় ছিল ঘন সবুজে ঘেরা জীবন্ত প্রাকৃতিক ঢাল। ঝাউ, আকাশমণি, কেওড়া, গেওড়া, সুন্দরী আর শাল গাছের ছায়ায় ঢাকা ছিল পুরো উপকূল। কিন্তু এখন সেই বন কেবল স্মৃতিতে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী মহলের ছত্রছায়ায় চলছে বন উজাড়ের প্রতিযোগিতা। রাতের আধার কিংবা দিনের আলো কোনো সময়ই থামছে না গাছ কাটার তৎপরতা। এই কাঠের বড় অংশ ব্যবহার হচ্ছে সমুদ্রে অবৈধ বেহুন্দি জাল বসানোর খুঁটি হিসেবে। বন্যায় গাছগুলো অনেক রক্ষা করে, বনদস্যুরা আইয়া গাছগুলো কেটে লইয়ে যায়। গাছ না থাকার কারণে আমাদের বাড়ি বন্যা সরাসরি ঢুকে যাওয়ার না আশা আছে। সিডর, আইলা, নার্গিসের মতো ঘূর্ণিঝড়ে এই বনের গাছগুলি বাঁচিয়েছে হাজারো প্রাণ আর ঘরবাড়ি। কিন্তু স্থানীয়দের চোখের সামনে বন ধ্বংস হলেও তদারকি নেই সংশ্লিষ্ট দপ্তরের। পরিবেশ কর্মীরা বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিলীন হয়ে যাবে সংরক্ষিত বনাঞ্চলটি। উপকূলের যে বনগুলো আছে এগুলো কিন্তু আমাদের বিভিন্ন সময় বড় বড় দুর্যোগ থেকে আমাদেরকে সেভ করে। কোনোভাবেই যেন একটা গাছ না কাটা না হয় এবং কোনোভাবেই যেন বন উজাড় না হয়। প্রশাসন বা বন বিভাগের পক্ষ থেকে ওরকম তদারকি না থাকায় আসলে এই দুষ্কৃতিকারীরা দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। বন বিভাগ বলছে, আসামিদের শনাক্ত করে মামলার পাশাপাশি টহল জোরদার করা হয়েছে। জড়িতদের আনা হবে আইনের আওতায়। নগদে যেগুলো কাটা পড়েছে সেগুলোর বিরুদ্ধে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি আর কি, এবং তাদের বিরুদ্ধে মামলাও দায়ের হয়েছে। চর গঙ্গামতি এলাকায় না, পুরো জাতীয় উদ্যানের অন্যান্য যে ক্যাম্প এরিয়া আছে সেখানেও আমাদের টহল জোরদার করা হয়েছে। কুয়াকাটা রেঞ্জের আওতায় 2020 সালে ছিল 1600 হেক্টর বন। এখন তা কমে দাঁড়িয়েছে মাত্র 1128 হেক্টরে। শিকদার জাবির হোসেন, সময় সংবাদ, পটুয়াখালী। পটুয়াখালীর পায়রা নদীর অব্যাহত ভাঙনে গত 5 বছরে নদী গর্ভে বিলীন দুমকি উপজেলার 1000-এরও বেশি বসতভিটা ও শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি অন্যত্র সরিয়ে নিচ্ছেন অনেকেই। বেড়িবাঁধ না থাকায় আতঙ্কে দিন কাটছে বাসিন্দাদের। শিগগিরই ব্যবস্থা নেওয়ার আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। মোহাম্মদ মনির হোসেন বাদলের পাঠানো তথ্য ছবি নিয়ে সুজন দামের ছবি নিয়ে রিপোর্ট। কিছুদিন আগেও সুন্দর একটা ঘর ছিল, পুকুর ভরা মাছ, গোয়ালে গরু আর ক্ষেত ভরা ধান। কিন্তু এখন সেগুলো শুধুই স্মৃতি। পায়রা নদী সাজানো স্বপ্নগুলো কেড়ে নিয়েছে। শেষ আশ্রয়ের সম্বলটুকুও যায় যায় অবস্থা। তাই ঘর ভেঙে অন্যত্র আশ্রয় নিচ্ছে এই 80 বছরের বৃদ্ধ। আমার বাড়িও আর
জায়গা জমি সব লই গেছে নদীতে, পায়রা নদীতে। আমি এখন একটু ঘর আছে, একটু ব্যাংকে আমি যাইতে আছি। পটুয়াখালী দুমকি উপজেলায় পায়রা নদীর অরক্ষিত বেড়িবাঁধ ভেঙে প্রতি বছরই বাহেরচর ও আঙ্গারিয়ার লোকালয়ে ঢুকে পড়ে পানি। এছাড়া নদী ভাঙন নিত্যদিনের ঘটনা। গত 5 বছরে নদীতে বিলীন দুমকি উপজেলার 1000-এরও বেশি বসতবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান। নতুন করে ভাঙন শুরু হওয়ায় ঘরবাড়ি, ফসলের ক্ষেত, গাছপালা সব হারিয়ে নিঃস্ব বাসিন্দারা। ঘরবাড়ি স্থানান্তর করে বেঁচে থাকার আপ্রাণ চেষ্টা তাদের। ত্রাণের পরিবর্তে স্থায়ী বেড়িবাঁধ চান নদী পারের মানুষ। এই পায়রা নদী ভাঙ্গে আমাদেরকে পুরো নিঃস্ব করে ফেলাইছে। মাদ্রাসা, মসজিদ, স্কুল যা সব শেষ হয়ে গেছে, কিছুই নাই। আমরা চাই টিকসই একটা বেড়িবাঁধ সরকার ব্যবস্থা করুক। আপাতত জরুরি ভিত্তিতে ভাঙন রোধে কাজ করার পাশাপাশি শিগগিরই স্থায়ীভাবে সমাধানের আশ্বাস পানি উন্নয়ন বোর্ডের। যেখানে অধিক ঝুঁকিপূর্ণ কিছু জায়গার জন্য আমরা কাজ চলমান আছে আমাদের। তো আমাদের সমীক্ষা প্রকল্প অলরেডি অনুমোদন হয়েছে এবং আমরা এই শীঘ্রই সমীক্ষা কাজ শুরু হবে এবং ডিপিপি অনুমোদনের পরে কাজ বাস্তবায়ন শুরু হবে এবং যদি আমরা এখানে কাজ করতে পারি তাহলে আশা করি ওই এলাকার সমস্যার সমাধান হবে। জেলায় 1300 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে 22 কিলোমিটার আংশিক ও বাকি 6 কিলোমিটার পুরোপুরি ক্ষতিগ্রস্ত। সময় সংবাদ, পটুয়াখালী। তারা দেবে গেছে মেঝে, দরজা জানালাও নাজুক। নির্মাণের পর বছরের পর বছর সংস্কার না হওয়ায় বেহাল অবস্থা ঝালকাঠির বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকের। জরাজীর্ণ ভবনগুলো বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তার মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা। চরম ঝুঁকিতে বন্ধ থাকছে অনেক প্রতিষ্ঠান। কর্তৃপক্ষ বলছে ঝুঁকিপূর্ণ ভবন পুনর্নির্মাণ ও সংস্কারে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে। পলাশ রায়ের পাঠানো তথ্য, শামীম হোসেনের ছবিতে রিপোর্ট। ছাদ ও দেয়াল থেকে খসে পড়ছে পলেস্তারা। যে কোনো সময় ছাদ ভেঙে পড়ার আশঙ্কা। দেবে গেছে ফ্লোর, দরজা জানালা ভঙ্গুর অবস্থায়, ব্যবহার অনুপযোগী টয়লেট। 1998 সাল থেকে নির্মাণের পর ঝালকাঠির বেশিরভাগ কমিউনিটি ক্লিনিকগুলোতে আর সংস্কার হয়নি। জরাজীর্ণ ভবনগুলো এখন বিষধর সাপের অভয়াশ্রমে পরিণত হয়েছে। তার মধ্যেই চলছে স্বাস্থ্যসেবা। চরম আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা। ঝুঁকির কারণে বেশিরভাগ সময় ক্লিনিক বন্ধ থাকায় স্বাস্থ্যসেবা বঞ্চিত রোগীরা। ভবনটা হয়েছে মেইন সমস্যা। ভবনটা হয়েছে নির্মাণ করা দরকার। ভবনটা হয়েছে ভাঙাচুরা। এইরকম রইলে তো হলে দেশি পোলা ভান লইয়া মুরব্বী আমরা যাবো কোথায়? সাপের এই আতঙ্ক কিভাবে এটা মানে সাপ না আসে এটা রোধ না করা পর্যন্ত আমি তো এখানে বসতে পারি না। গর্ভবতী নারী এবং মহিলারা আসেন, তারা বাথরুম ব্যবহারের জন্য যেতে চায়, কিন্তু তারা এখানে কোনো ওয়াশরুমের সুব্যবস্থা না থাকায় তারা এটা ব্যবহার করতে পারেন না। দরখাস্ত করছিলাম গত জুনে। এরপরে আমি ইঞ্জিনিয়ার সার্কেলদের সাথেও আমি যোগাযোগ করেছি। এখন পর্যন্ত আসলে সুরাহা তেমন একটা পাইনি। স্বাস্থ্য বিভাগ বলছে ঝুঁকিপূর্ণ এসব ক্লিনিকগুলো পুনর্নির্মাণ ও সংস্কারের জন্য বারবার মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে। আমরা এবার আসলে 30টা কমিউনিটি ক্লিনিক পুনর্নির্মাণের জন্য আমরা চাহিদা দিয়েছি এইচইডির কাছে। অধিকাংশ কমিউনিটি ক্লিনিকই আসলে পুনর্নির্মাণযোগ্য। আমরা যে কোনো কাজের সুযোগ পাওয়া মাত্রই আমরা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। জেলায় 97টি কমিউনিটি ক্লিনিক রয়েছে। এর মধ্যে 30টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। বাকিগুলোতেও প্রয়োজন সংস্কার। সময় সংবাদ, ঝালকাঠি। গোপালগঞ্জে বাসের ধাক্কায় এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পুলিশ জানায় রোববার দুপুরে স্কুল ছুটির পর রাস্তা পার হচ্ছিল 2য় শ্রেণীর শিক্ষার্থী সিনথিয়া। এ সময় টুঙ্গিপাড়ার নীলফা বাজারে ইমাদ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা প্রায় 1.5 ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। টাঙ্গাইলে নদীতে নিখোঁজের 9 দিন পর এক কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনও একজন। পুলিশ জানায় শহরের ঘোষপাড়ায় আসিয়া ও তার ছোট বোন মাফিয়া 4 অক্টোবর খালাতো বোনের বিয়ের দাওয়াতে আসেন। ওই দিন দুপুরে দোকানে যাওয়ার কথা বলে আরেক খালাতো বোন মনিরা সহ ধলেশ্বরী নদীতে গোসলে নামলে ডুবে যায় 3 জন। ওই রাতেই ফায়ার সার্ভিস মনিরার লাশ উদ্ধার করে। তবে নদীর স্রোতে হারিয়ে যায় আসিয়া ও মাফিয়া। 9 দিন পর আসিয়ার লাশ ভেসে উঠলে উদ্ধার করে পুলিশ। এখনও নিখোঁজ রয়েছে মাফিয়া। উচ্চ আদালতের আদেশ ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের নির্দেশনা অমান্য করে বরগুনা পৌরসভায় যানবাহন থেকে টোলের নামে আদায় হচ্ছে চাঁদা।
চালকদের অভিযোগ, চাঁদা না দিলে হুমকি, মারধর, এমনকি গাড়িও আটকে রাখা হয়। আইনজীবীরা জানান, হাইকোর্টের আদেশ অমান্য করে টোল আদায়ের নামে প্রকাশ্যে চাঁদাবাজির বৈধতা দিয়েছে পৌরসভা। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। রুবেল হোসেনের ছবিতে সাইফুল মিরাজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর থেকে পণ্য নিয়ে বরগুনায় আসা ট্রাক থামিয়ে সড়ক থেকে উত্তোলন করা হচ্ছে চাঁদা। চালক ও সহযোগী জানান, দীর্ঘ পথ অতিক্রম করে কোথাও চাঁদা দিতে না হলেও বরগুনা পৌরসভায় ঢোকার আগেই তাদের কাছ থেকে হাতিয়ে নেওয়া হয় 200 টাকা। ভোমরা বর্ডার থেকে আইছি, কোথায় জায়গায় লাগে না, এই বরগুনায় ঢুকতে গিয়ে 200 টাকা চাঁদা লাগছে। এই পৌরসভার বলে পৌরসভা 200 টাকা লাগছে। বরগুনা এখনো কোনো বন্ধ হয় না, সব বন্ধ হয়েছে, এখানে বন্ধ হয় না। বরগুনা পৌরসভার টোলের নামে শহরের প্রবেশপথ, ক্রোক ব্রিজ, পৌর বাস টার্মিনাল ও সোনাখালী এলাকায় প্রকাশ্য দিবালোকে সব প্রকার যাত্রী ও পণ্য পরিবহনের গাড়ি থেকে প্রতিদিন 1.5 লক্ষ টাকা আদায় করা হচ্ছে। আর এ টাকা দিতে অস্বীকৃতি জানালে হুমকি ধমকি, মারধর, এমনকি গাড়ি আটকে রাখা হচ্ছে বলে অভিযোগ চালকদের। যদি না দেওয়া হয় অনেক বকাবকি, মারধর করার চেষ্টা করে। আমাদের টাকা না দিলে তাও লড়াই ধরে বা মারে, অনেক অত্যাচার করে। টাকা আদায়কারীদের দাবি, সড়কে যানবাহন থেকে টাকা উত্তোলনের জন্য পৌরসভার কাছ থেকে ইজারা নিয়েছেন তারা। মামলা ছিল, কিন্তু এটা এই বরগুনা যারা ইজারা নিয়েছে তারাই রায় পাইছে। এখানে তো ইজারাদাররা যারা ইজারা ডাক নিয়েছে তারা দেখভাল করেন, এটা তো ইজারা দিয়েছে পৌরসভা। তারা ইজারাদাররা যারা নিয়েছে এই সুবাদে আমরা হলে যে রাস্তায় যারা ডাক নিয়েছে, আমরা রাস্তায় এই টোলটা আদায় করি। পৌরসভা 3বার তারা মূলত টেন্ডার কল করেছে, তো 3বারের বারে হলো যে আমরা পেয়েছি। এক রিট আবেদনের প্রেক্ষিতে 2022 সালের 21 এপ্রিল টার্মিনাল ব্যতীত টোলের নামে সড়ক থেকে চাঁদা উত্তোলন নিষিদ্ধ করে উচ্চ আদালত। এই আদেশের প্রেক্ষিতে ওই বছরের 25 সেপ্টেম্বর সড়ক থেকে টাকা আদায় বন্ধের নির্দেশ দেয় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর এক শাখা। আইনজীবীরা জানান, আদালতের আদেশ অমান্য করে টোলের নামে প্রকাশ্য চাঁদাবাজির বৈধতা দিয়েছে বরগুনা পৌরসভা। এই অবৈধভাবে টাকা আদায়ের কারণে আমাদের পরিবহন ব্যয় কিন্তু বেড়ে যাচ্ছে, একই সাথে জনগণের ভোগান্তি বেড়েছে। বরগুনা পৌরসভা বিভিন্ন সড়ক থেকে যে টোল আদায় করতেছে তা সম্পূর্ণ চাঁদাবাজি এবং আদালতের আদেশের পরিপন্থী। টার্মিনাল যদি না থাকে তো সেখানে অস্থায়ী টার্মিনাল হিসেবে ব্যবহৃত হইবে, নিজেরা ঘোষণা দিয়ে, সেখানে তো অবকাঠামোর সুযোগ সুবিধা না দিয়ে তো সেখানে কিছু নেওয়া যাবে না। এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হয়নি বরগুনা পৌরসভা কর্তৃপক্ষ ও জেলা পুলিশ, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস জেলা প্রশাসনের। এটা যদি করে থাকে এটা অবশ্যই একটা অন্যায়, এটা একটি বিধিবহির্ভূত কাজ। আমি পৌরসভার সাথে কথা বলবো বিষয়টা নিয়ে, এবং এই ধরনের কাজ থেকে তারা যেন বিরত থাকে, অবশ্যই সেই বিষয়টা আমরা দেখভাল করব। সংশ্লিষ্টরা জানান, বছরে বরগুনা পৌরসভার 3টি স্থানে যানবাহন থেকে প্রায় কোটি টাকা চাঁদা আদায় করা হয়। সাইফুল মিরাজ, সময় সংবাদ, বরগুনা। ভোরের সময় এই ছিল আমার কাছে। পরবর্তী সংবাদগুলো জানাতে সঙ্গে থাকবেন রোজা চৌধুরী। ধন্যবাদ তুষার। পরবর্তী সংবাদগুলো নিয়ে আসছি কিছুক্ষণ পরে। দেখছেন ভোরের সময়, সঙ্গেই থাকুন। দেখছেন ভোরের সময়। চুয়াডাঙ্গায় বিষাক্ত অ্যালকোহল পানে 2 দিনে 6 জনের মৃত্যু হয়েছে, অসুস্থ হয়েছেন 3 জন। পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার শঙ্করচন্দ্র ও পদ্মবিলা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের 9 থেকে 10 জন অ্যালকোহল পান করেন। বিষাক্ত অ্যালকোহল পান করে অসুস্থ হয়ে শনিবার পদ্মবিলা ইউনিয়নেরই গ্রামের 2 জন মারা যান। রোববার আরও 4 জন মারা যান, অসুস্থ রয়েছেন আরও 3 জন। অ্যালকোহল কোথায় থেকে কেনা হয়েছে তা তদন্ত করছে পুলিশ। ঝিনাইদহে তালাবদ্ধ দোকান ঘর থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, সকালে শহরের গোপীনাথপুর গ্রামের কাঠমিস্ত্রি লাল মিয়ার দোকানে আসেন তার স্ত্রী তাসলিমা। বিকেলে তার ছেলে বাড়িতে এসে বাবা মায়ের খোঁজ না পেয়ে খোঁজাখুঁজি করেন। পরে দোকানের ভেতরে তাসলিমার লাশ দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়। ঘটনার পর থেকে পলাতক রয়েছে স্বামী লাল মিয়া। পারিবারিক কলহের জেরে হত্যা বলে প্রাথমিক ধারণা পুলিশের। ঠাকুরগাঁওয়ে খোলা বাজারে সার না পাওয়ায় বিপাকে পড়েছেন কৃষক। রোববার দুপুরে বালিয়াডাঙ্গি উপজেলা সার বিক্রেতা অ্যাসোসিয়েশনের ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন কৃষক ও খুচরা ব্যবসায়ীরা। কৃষকরা বলেন, টাকা নিয়ে ডিলারদের কাছে সার পাচ্ছে না। খুচরা ব্যবসায়ীরা বলেন, ডিলাররা যে পরিমাণ সার বরাদ্দ পায় তা বন্ধ করে দেয় সার পাচ্ছে না কৃষক।
অবিলম্বে প্রশাসনের সিদ্ধান্তে খুচরা ব্যবসায়ী পর্যায়ে পর্যাপ্ত সার বরাদ্দের দাবি আন্দোলনকারীদের। এ সময় ইউএনও এবং কৃষি অফিস ঘেরাওয়ের ঘোষণা দেন তারা। বগুড়ায় ব্যাংক অ্যাকাউন্ট থেকে 27 লাখ টাকার বেশি আত্মসাতের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। রোববার বিকেলে সংবাদ সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান জানান, 27 জুলাই বিকেলে মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোক পরিচয়ে ভুক্তভোগী আব্দুল হককে ফোন করে রাজু মুন্সি সন্তানের নাম ঠিকানা বলে মেধাবৃত্তির টাকা দেওয়ার কথা জানিয়ে ব্যাংক হিসাব নম্বর নেন। প্রতারকরা ভুক্তভোগীর মোবাইলে পিন নম্বর পাঠিয়ে তা সংগ্রহ করে। পরে অ্যাকাউন্ট থেকে 27,43,995 টাকা আত্মসাৎ করে। ঘটনার পর সদর থানায় 11 অক্টোবর মামলা করেন ভুক্তভোগী। অভিযান চালিয়ে শনিবার রাতে ফরিদপুর থেকে গ্রেফতার করা হয় রাজুকে। ব্রাহ্মণবাড়িয়ায় 6.5 কোটি টাকার অবৈধ ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। বিজিবি জানায়, শনিবার সকালে চোরাচালানের তথ্য পেয়ে সীমান্তবর্তী বিজয়নগর উপজেলায় অভিযান চালানো হয়। আমতলী এলাকায় একটি পিকআপে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় মোবাইল ফোনের ডিসপ্লে, পেঁয়াজের বীজ, বিভিন্ন প্রকার ইনজেকশন। এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি। সীমান্তে চোরাচালান বন্ধে তৎপরতা অব্যাহত রাখার কথা জানিয়েছে বিজিবি। অবশেষে ময়মনসিংহে প্রত্যাহার করা হয়েছে বাস ধর্মঘট। আজ সকাল থেকে বিভাগের 4 জেলা থেকে ঢাকা সহ সব রুটে স্বাভাবিকভাবে চলাচল করবে বাস। জেলা প্রশাসকের কার্যালয়ে প্রশাসনের সঙ্গে যৌথ সভা শেষে রাতে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা প্রশাসক মফিদুল আলম জানান, আলোচনার মাধ্যমে সকল সমস্যা সমাধানের কাজ করবে কমিটি। এর আগে গত 10 অক্টোবর মাসকান্দা বাস স্ট্যান্ডে গ্যাজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানকে নাজেহালের অভিযোগ ওঠে ইউনাইটেড পরিবহনের এক শ্রমিকের বিরুদ্ধে। পরে সেই পরিবহনের ব্যানারে থাকা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন 16টি বাস চলাচল বন্ধের দাবি জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন জুলাই যোদ্ধা ও এনসিপি নেতারা। শনিবার পাল্টা অবরোধ দেয় শ্রমিকরা। পরে ইউনাইটেড পরিবহনের 16টি বাস বন্ধ রাখার সিদ্ধান্ত জানায় প্রশাসন। এর প্রতিবাদে রোববার সকাল থেকে বন্ধ করে দেওয়া হয় বিভাগের সব জেলার ঢাকাগামী বাস। বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন সবজি। নতুন সবজির দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের। বিস্তারিত জানাতে মেহেরপুর বড়বাজার কাঁচামাল আড়তে আছেন সহকর্মী বেনিয়ামিন। সরাসরি যাচ্ছে তার কাছে। জেলার সবচেয়ে বড় এই কাঁচামালের আড়তটিতে ইতিমধ্যে শীতকালীন যে সকল সবজি সেগুলো কিন্তু আসা শুরু করেছে এবং বেশ 10 থেকে 15 দিন আগে থেকেই শীতকালীন সবজি যে আসার আমেজ সেটি কিন্তু এই কাঁচামালের আড়তটিতে দেখা যাচ্ছে। প্রতিদিন এই আড়তে এই কাঁচামালের এই আড়তগুলোতে প্রায় 1.5 কোটি টাকার শীতকালীন বিভিন্ন সবজি সহ অন্যান্য সবজিগুলো কিন্তু আমদানি হয়। তো সেক্ষেত্রে আমরা আপনাদের যদি দেখাই যে সকল সবজিগুলো এসেছে তার মধ্যে শীতকালীন যে সকল সবজি তার মধ্যে ফুলকপি, পালং শাক, বাঁধাকপি, সিম সহ অন্যান্য সবজিগুলো রয়েছে। তো অন্যান্য সবজির মধ্যে শীতকালীন সবজি কিন্তু এখন বেশ দাম হাঁকাচ্ছে। সবচেয়ে বেশি দাম যেটি হাঁকাচ্ছে সেটি হচ্ছে ফুলকপি, সিম, পালং শাকের মতন সবজিগুলো। আমরা যদি জানাতে চাই আপনাদের যে ফুলকপি কিন্তু কিছুদিন পূর্বেও 100 টাকার উপরে দাম ছিল, কিন্তু এখন সেই সবজির দাম কিন্তু কমে 90 টাকায় এসেছে এবং পালং শাক যেগুলো আসলে সেঞ্চুরি হাঁকাচ্ছিল, পালং শাক, বাঁধাকপি, সিম সেগুলো কিন্তু 80 থেকে 90 টাকা কিংবা 70 থেকে 80 টাকার মধ্যে কমে এসেছে। অন্যান্য সবজি যেমন যেগুলো শীতকালীন সবজি না সেগুলো কিন্তু দাম কিছুটা কম। যদি আমরা বলি মিষ্টি কুমড়া, লাউ, পেঁপের মতন যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু 20-25 টাকা দামে বিক্রি হচ্ছে। তো আমরা যদি ক্রেতাদের সাথে আমরা কথা বলেছি, ক্রেতারা বলেছে যে হচ্ছে এখনো কিন্তু দাম নাগালের বাইরে, কারণ 80 থেকে 90 টাকা কেজিতে সবজির দাম দিয়ে কেনা আসলে এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। তো আমরা যে সকল ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলে যেটুকু জেনেছি তারা বলছেন যে প্রতিনিয়ত কিন্তু দাম কমছে, প্রতিদিন 2 থেকে 3 টাকা দামের পার্থক্য চলছে এবং সকালে যে সকল সবজিগুলোর দাম কিছুটা বাড়তি থাকছে সেগুলো কিন্তু বেলা গড়ার সাথে সাথে দাম কমছে। তো দাম কমার কারণে কিন্তু তারা জানাচ্ছে যে হচ্ছে তাদের যে সবজি
সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো কিনে নিয়ে তাদের লাভ করা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে। আসলে যারা উৎপাদনশীল বিক্রেতা আসলে কৃষক শ্রেণীর মানুষ তারা কিন্তু জানাচ্ছে যে দাম কমার কারণে কিন্তু তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ এই বছরে যে সকল সবজিগুলো তারা উৎপাদন করেছেন মাঠে সবজি উৎপাদন করতে তাদের বেশ বেগ পেতে হয়েছে। সেই সকল সবজিগুলো সার বিষ এবং কীটনাশক সহ অন্যান্য উৎপাদন খরচ কিন্তু তাদের বেশি হয়েছে। তো যদি দাম সঠিকভাবে না পাওয়া যায় তাহলে কিন্তু তারা ক্ষতির মুখে পড়বে বলে জানাচ্ছে। তো এক্ষেত্রে বাজার ব্যবসায়ী কৃষক কিংবা ক্রেতা সকলেরই কিন্তু আসলে যে সকল এই সবজিগুলো তাদের কিন্তু দাম পাওয়ার জন্য কিংবা দাম একটা স্থিতিশীল যেন থাকে সেজন্য তাদের কিন্তু তাদের একটা দাবি রয়েছে। তো সেই ক্ষেত্রে তারা কিন্তু জানাচ্ছে যে বাজারটি যত দ্রুত মনিটরিং করা যায় এবং দামগুলো স্থিতিশীল যত তাড়াতাড়ি আসবে সকলের জন্য তত তাড়াতাড়ি উপকার হবে বলে জানাচ্ছে সংশ্লিষ্টরা। এই ছিল মেহেরপুরের বাজারের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মেহেরপুরে। কুড়িগ্রামের উলপুরের বাঁকারায় মধুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রটি স্থানান্তর না করার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রোববার দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ের সামনের সড়কে এ কর্মসূচি পালন করেন উলিপুর ধরণীবাড়ি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। তাদের দাবি, একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থে কেন্দ্রটি সরিয়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। এটি বাস্তবায়ন হলে এলাকার ভোটারদের হয়রানির শিকার হতে হবে। তাই ভোট কেন্দ্র পরিবর্তন না করার দাবিতে জেলা নির্বাচন কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন। ঠাকুরগাঁওয়ে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ধামের গান ঘিরে পাড়া মহল্লায় উৎসবের আমেজ। সমাজের বাস্তবতা আর পরিবারের সুখ দুঃখের চিত্র ফুটে ওঠে গান আর অভিনয়। ছোট্ট সাজানো প্যান্ডেলে অভিনয়ে মেতেছেন সাংস্কৃতিক কলাকুশলীরা। ঠাকুরগাঁও সদরের আকচা, ঢোলারহাট, রহিমানপুর সহ বেশ কয়েকটি ইউনিয়নের কোথাও খোলা আকাশের নিচে আবার কোথাও সামিয়ানা টানিয়ে ধামের গানের আয়োজন চলে। দর্শক শ্রোতারা মাটিতে বসেই উপভোগ করছেন শিল্পীদের গান অভিনয়। যুগের পর যুগ গ্রাম বাংলায় এই ঐতিহ্য ধরে রেখেছেন জেলার স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। সমাজের বাস্তবতা আর পরিবারের সুখ দুঃখের নানা অসঙ্গতি তুলে ধরাই জনপ্রিয় ধামের গান। ছেলেরা মেয়ে সেজে ধামের গান ও অভিনয়ে অংশ নেন। তবে কালের বিবর্তনে কমেছে আয়োজন। নাতি নাতিনি বউ বেটি সবাই আছে। একটা সমাজকে কেন্দ্র করে, একটা দেশকে কেন্দ্র করে যাত্রা চলে, কারণ যাত্রার মধ্যে যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো শিক্ষণীয় বিষয়। একটা গাছের মূল যদি না থাকে গাছ টিকতে পারে না, তেমনি যাত্রা যদি হারিয়ে যায় একদিন আমাদের সংস্কৃতি হারিয়ে যাবে। সরকারের কাছে একটাই আবেদন এবং রিকোয়েস্ট করব, তিনরা যেন আমাদের অবশ্যই একটু দেখে। ধামের গানগুলোতে বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে আমাদের ভক্তবৃন্দ গান করতে আসছে। আমাদের ইউনিয়ন পরিষদ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করতেছি। গ্রাম বাংলার ঐতিহ্য ও গুরুত্বের কথা তুলে ধরে সার্বিক সহযোগিতার আশ্বাস উপজেলা প্রশাসনের। গানের সাথে যারা সংশ্লিষ্ট বা যারা দর্শক শ্রোতা আছেন তারা যদি সহযোগিতা চান, প্রশাসনের পক্ষ থেকে আমরা সকল ধরনের সহযোগিতা তাদের পাশে থাকব। জেলার ৫৫টি ইউনিয়নে পর্যায়ক্রমে ধামের গান অনুষ্ঠিত হবে। সময় সংবাদ, ঠাকুরগাঁও। চট্টগ্রামে জাতিসংঘের আদলে শিক্ষার্থীদের অংশগ্রহণের শিক্ষামূলক সিমুলেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে নগরীর রেডিসন হোটেলে ৩৪টি স্কুলের ৩৭৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রত্যেককে একটি নির্দিষ্ট দেশ এবং একটি জাতিসংঘ কমিটি, WHO, ইউনিসেফ, সিকিউরিটি কাউন্সিল দেওয়া হয়। তারা নিজেদের দেশের অবস্থান, নীতিমালা নিয়ে গবেষণা, বক্তৃতা, বিতর্ক এবং বিশ্ব সমস্যার সমাধানের জন্য প্রস্তাব দেয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। কাতারের মধ্যস্থতায় পাকিস্তানে হামলা বন্ধে রাজি আফগানিস্তানে। তীব্র সংঘাতের পর আফগানিস্তানের সঙ্গে প্রধান সীমান্ত পয়েন্ট বন্ধ করে দিয়েছে পাকিস্তান। এদিকে সংঘাতে ২০০-র বেশি তালেবান হত্যার দাবি করেছে পাকিস্তান, আর নিজেদের ২৩ সেনার মৃত্যুর কথাও স্বীকার করেছে ইসলামাবাদ।
সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্তের একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। এমন সংঘর্ষের জেরে উদ্বেগ প্রকাশ করে সৌদি আরব, ইরান ও কাতার। দুই দেশকে সংলাপ ও কূটনীতির পথে ফেরার আহ্বান জানানো হলে স্থানীয় সময় রোববার অস্থায়ীভাবে যুদ্ধবিরতিতে রাজি হয় আফগানিস্তান। আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি জানান, কাতার ও সৌদি আরবের মধ্যস্থতায় আপাতত যুদ্ধ স্থগিতে রাজি তারা। এদিকে আফগান তালেবান প্রশাসনের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, আফগানিস্তানের কোনো অঞ্চলে এখন কোনো ধরনের হুমকি নেই। ইসলামিক আমিরাত ও আফগান জনগণ নিজেদের ভূমি রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ এবং অবিচল থাকবে। কিছু এলাকায় এখনও লড়াই চলছে বলেও জানান তিনি। পাকিস্তানের স্থানীয় কর্মকর্তারা জানান, নিরাপত্তা ঝুঁকিতে রোববার আফগানিস্তানের সঙ্গে দুটি প্রধান সীমান্ত ক্রসিং তোরখাম ও চামান বন্ধ করে দেওয়া হয়েছে। পাশাপাশি খারলাচি, আঙ্গুরাড্ডা ও গুলাম খানের মতো অন্তত 3টি ছোট সীমান্ত পথও বন্ধ করা হয়। আফগানিস্তানের রাজধানী কাবুল এবং দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পাকতিকায় 2 দিন আগে ঘটে যাওয়া বিস্ফোরণের পর এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, ওই ঘটনার পাল্টা জবাব হিসেবে শনিবার রাতের আফগান বাহিনীর হামলায় কমপক্ষে 58 পাকিস্তানি সেনা নিহত হন। অন্যদিকে পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তাদের পক্ষ থেকে 23 সেনা নিহত হন। তবে তারা দাবি করে, পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত 200 সন্ত্রাসী নিহত হয়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ হিসেবে আখ্যা দেন। অর্জিতা শেহজিন, সময় সংবাদ। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে ভয়াবহ সংঘর্ষের পেছনে রয়েছে দীর্ঘদিনের উত্তেজনা, আছে সীমান্ত রাজনীতির জটিল ইতিহাস। তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি ইস্যু থেকে শুরু করে দুরান্ট লাইন, দুই দেশের দ্বন্দ্ব বারবার রূপ নিয়েছে রক্তক্ষয়ী সংঘাতে। পাকিস্তান আফগানিস্তান সীমান্তে শনিবার রাতের ভয়াবহ সংঘর্ষ শুধু সীমান্তের হঠাৎ উত্তেজনা নয়, এর পেছনে লুকিয়ে আছে দীর্ঘদিনের অবিশ্বাস ও রক্তক্ষয়ী ইতিহাস। দুই দেশের সীমান্তে এমন গোলাগুলির ঘটনা নতুন নয়। বহুদিন ধরেই ক্ষোভ, সীমান্ত বিতর্ক ও সন্ত্রাসবাদের দায়-দায়িত্ব নিয়ে টানাপোড়েন চলছে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে। সাম্প্রতিক সংঘর্ষ সেই দীর্ঘ অমীমাংসিত বিরোধেরই নতুন অধ্যায়। দীর্ঘদিন ধরেই ইসলামাবাদের অভিযোগ, আফগান মাটিকে ব্যবহার করছে টিটিপি বা তেহরিকি তালেবান পাকিস্তানের যোদ্ধারা। তারা সীমান্ত পেরিয়ে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর উপর হামলা চালিয়ে আবার আফগানিস্তানে ফিরে যাচ্ছে। তালেবান প্রশাসনের পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হলেও পাকিস্তানের দাবি কাবুল টিটিপিকে প্রশ্রয় দিচ্ছে। অন্যদিকে তালেবান প্রশাসনের অভিযোগ, পাকিস্তান প্রায় সীমান্ত অতিক্রম করে বিমান হামলা চালায়, যা আন্তর্জাতিক আইন ও আফগান সার্বভৌমত্বের লঙ্ঘন। এই বছরে আফগান সীমান্তে এমন 2টি অভিযানের অভিযোগ তুলেছিল কাবুল। সম্প্রতি পাকিস্তানি ড্রোন হামলার ঘটনাও তাদের ক্ষোভ আরও বাড়িয়েছে। সীমান্তের আরেক বড় ইস্যু হচ্ছে দুরান্ট লাইন। ব্রিটিশ আমলে টানা এই সীমান্ত রেখাকে এখনও পুরোপুরি স্বীকৃতি দেয়নি আফগানিস্তান। এই সীমান্তে বেড়া, নজরদারি পোস্ট ও টহল কার্যক্রম নিয়ে দুই দেশের মধ্যে প্রায় সংঘাতের সৃষ্টি হয়। মাঝে মাঝে গুলি বিনিময়ের রূপ নেয় বড় আকারের সামরিক সংঘর্ষে। তালেবান সরকার ক্ষমতায় ফেরার পর এই সীমান্ত উত্তেজনা আরও বেড়েছে। এছাড়া পাকিস্তানে আশ্রয়রত আফগান শরণার্থী প্রত্যাবাসন ও জঙ্গি দমনে ব্যর্থতার দায় একে অন্যের ওপর চাপানোতে দুই দেশের সম্পর্কে দূরত্ব আরও বাড়িয়েছে। তালেবান ক্ষমতায় ফেরার পর থেকেই পাকিস্তানের বিশ্বাসের ঘাটতি আরও স্পষ্ট হয়ে উঠেছে। আর এই রাজনৈতিক ও নিরাপত্তাজনিত সংকটই এখন সীমান্তে রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিচ্ছে। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। গাজায় সংঘাত বন্ধে ডোনাল্ড ট্রাম্পের শান্তি সম্মেলন নিয়ে আজ মিশরে আলোচনায় বসছেন বিশ্ব নেতারা। এরই মধ্যে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। এদিকে যুদ্ধবিরতিতে গাজা সিটিতে ফিরছেন ফিলিস্তিনিরা। এর মধ্যে সশস্ত্র গোষ্ঠী ও নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে গুলিতে প্রাণ হারালেন এক সাংবাদিক। গাজায় যুদ্ধবিরতি শুরুর পর থেকে বাসস্থানে ফিরতে শুরু করেছেন ফিলিস্তিনিরা। তবে চিরচেনা সেই গাজা সিটি আগের মতো নেই। ইসরায়েলি হামলায় কিছুই অবশিষ্ট নেই উপত্যকাটিতে। বিশ্ব খাদ্য সংস্থা এবং জাতিসংঘের স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী গাজা শহরের প্রায় 83% ভবন ধ্বংস হয়েছে। সমগ্র অঞ্চলের 78% ক্ষতিগ্রস্ত হয়েছে।
জাতিসংঘ পরিবেশ সংস্থার হিসেবে গাজা পুনর্গঠনের জন্য 6 কোটি 10 লাখ টন ধ্বংসাবশেষ সরাতে হবে, যা 25টি আইফেল টাওয়ারের সমান। পুনর্গঠনে খরচ ধরা হয়েছে $5,000-এরও বেশি। তবে স্থানীয়দের জন্য এখন মূল চাহিদা হলো নিরাপদ আশ্রয় এবং মৌলিক জীবনধারণ সামগ্রী। হাসপাতালগুলোতে প্রয়োজন পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম। এদিকে গাজায় চলমান যুদ্ধের ভয়াবহতা প্রকাশ করে আসা সাংবাদিক সালেহ আল জাফারাউই গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন। এর আগে বহুবার তিনি ইসরায়েল থেকে নানা হুমকির শিকার হয়েছেন বলেও জানা যায়। এদিকে আজ মিশরের শার্ম আল শেখে বসবে গাজা শান্তি সম্মেলন। সেখানে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে ট্রাম্প স্বাক্ষর করতে পারেন বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরই মধ্যে সম্মেলনে যোগ দিতে মিশরে পৌঁছেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। উপস্থিত থাকবেন মার্কিন প্রেসিডেন্ট সহ 20টি দেশের শীর্ষ নেতারা। অন্যদিকে জিম্মিদের ফেরত দেওয়ার উদ্যোগকে ঐতিহাসিক ঘটনা বলে উল্লেখ করেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। ইয়াসমিন অনন্যা, সময় সংবাদ। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকে গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। তবে পর্যাপ্ত নিরাপত্তার অভাবে সুষম বন্টন সম্ভব হচ্ছে না। ক্ষুধার্ত ফিলিস্তিনিরা ত্রাণ কেন্দ্রে পৌঁছানোর আগেই ঝাঁপিয়ে পড়ছেন ট্রাকের ওপর। এ অবস্থায় ত্রাণ পাঠানোর আগেই যথাযথ নিরাপত্তা নিশ্চিতের দাবি বাসিন্দাদের। এছাড়াও শিশু মৃত্যু এড়াতে গাজায় ত্রাণ কার্যক্রম পুরো দমে চালু করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ। ক্ষুধা, কান্না আর যুদ্ধ বন্ধের অপেক্ষায় কেটে গেছে গাজাবাসীর জীবনের 2টি বছর। মাইলের পর মাইল হেঁটেও দুবেলার খাবার জোটাতে পারেননি লাখো মানুষ। এবার সে দুর্বিষহ অপেক্ষার অবসান হয়েছে। যুদ্ধবিরতি কার্যকরের পর থেকেই গাজায় ঢুকতে শুরু করেছে ত্রাণবাহী ট্রাক। তবে এবার দেখা গেছে অন্য বিপত্তি। ত্রাণ ঢুকতে না ঢুকতেই ট্রাকে ঝাঁপিয়ে পড়ছে ক্ষুধার্ত বাসিন্দারা। একটাই লক্ষ্য, পরিবারের মুখে দুবেলা খাবার জোটানো। এতে ত্রাণের সুষম বন্টন থেকে ঘর ফেরত ফিলিস্তিনিদের অভিযোগ, পরিস্থিতির সাপেক্ষে যথেষ্ট নিরাপত্তার ব্যবস্থা করেনি সংশ্লিষ্টরা। এতেই এমন বিপত্তি দেখা যাচ্ছে। এই অবস্থায় ত্রাণ পৌঁছানোর আগে যথাযথ নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান তারা। একই সঙ্গে বিভিন্ন মানবাধিকার সংস্থার মাধ্যমে ত্রাণ বন্টনেরও দাবি জানানো হয়। UNRWA বা অন্য কোনো আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে ত্রাণ বিতরণ করা সম্ভব হলে সবারই উপকার হতো, সবাই সবার প্রাপ্য পেত। কিন্তু এই অবস্থায় সবকিছু এলোমেলো হয়ে আছে। পরিস্থিতি খুবই খারাপ। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ বলছে, গাজায় অন্তত 50,000 শিশু মারাত্মক পর্যায়ের পুষ্টিহীনতায় ভুগছে। জরুরি ভিত্তিতে তাদের কাছে খাবার ও চিকিৎসা পৌঁছানো প্রয়োজন বলে জানায় তারা। এছাড়াও গাজার শিশুদের জন্য প্রায় 10 লাখ কম্বল ত্রাণ দেওয়ার পরিকল্পনা করছে সংস্থাটি। এ সপ্তাহ থেকেই উল্লেখযোগ্য হারে ত্রাণের পরিমাণ বাড়ানো হবে বলে জানায় ইউনিসেফের মুখপাত্র টেস ইনগাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।